There, this is Easy Automation Labs, and welcome to the class number 7 of the cybersecurity course. So last ক্লাসে আমি আপনাদের যে টপিকসগুলো কভার করিয়েছিলাম সেগুলোর মধ্যে ছিল ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং, রাইট? সাইবারসিকিউরিটি প্রফেশনালসদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে তার কাজ নিয়ে বা তার সফটওয়্যার বা তার ওয়েবসাইট বা প্রজেক্ট যেটা নিয়ে সে কাজ করছে সেটা নিয়ে যত সম্ভব ইনফরমেশন গ্যাদার করা। শুধু তার প্রজেক্ট নিয়েই না, সে তার আশেপাশে কলিগস, তার ওয়ার্ক এনভায়রনমেন্ট, তার অফিসের সবার সঙ্গে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করবে, অ্যান্ড এর মাধ্যমে সবার হচ্ছে ইনফরমেশন, যেমন হচ্ছে তাদের নাম, তাদের জব টাইটেল, তাদের ইমেল, তাদের ফোন নাম্বার, তাদের এমপ্লয়ি আইডি এক্সেট্রা, অনেক ইনফরমেশন থাকে যেগুলো হচ্ছে একটা সাইবার সিকিউরিটি প্রফেশনালের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সব ধরনের ইনফরমেশন তাকে গ্যাদার করতে হয়। আর আমরা হচ্ছে কালি লিনাক্সে বিভিন্ন টুল ইউজ করার মাধ্যমে ইনফরমেশন গ্যাদারিং এর কিছু কমান্ডস আমরা শিখেছিলাম। ওকে, স্ক্যানিং এ লাস্ট ক্লাসে আমি যেগুলো বুঝিয়েছিলাম, আমরা কিছু হচ্ছে কমান্ডস ইউজ করেছিলাম। যদি আমি রিক্যাপ করি, সেখানে ছিল নেট ডিসকভার, নেট স্ট্যাট, রাইট? সবচেয়ে বেশি যে কমান্ডটা আমরা ইউজ করেছিলাম স্ক্যানিং পারপাসে সেটা ছিল হচ্ছে nmap। nmap-এর অনেক ধরনের ইউজ আমরা শিখেছিলাম, রাইট? সফটওয়্যার ভার্সন কিভাবে বের করতে হয়, অ্যাগ্রেসিভ স্ক্যান কিভাবে করতে হয়, এভাবে কিছু ছোট সায়েন্স ইউজ করে, রাইট? সো আজকের ক্লাসে আমরা আরেকটু ডিটেলসে জানবো যে স্ক্যানিংটা আমরা কি পারপাসে করি, স্ক্যানিং করে আমরা কি গেইন করি, অ্যান্ড দেন সেটা আমরা কিভাবে কাজে লাগাই। ঠিক আছে, আমরা ডিটেলসে সেই বিষয়গুলো জানবো। সো আজকের ক্লাসের মেইন টপিকটা থাকবে হচ্ছে vulnerability analysis। vulnerability কে আমরা অ্যানালাইজ করব। ঠিক আছে, এখন vulnerability এই স্পেসিফিক ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মিনিং কি? মিনিং হচ্ছে আপনার এক প্রকার উইকনেস বলতে পারেন। উইকনেস, আমরা যদি আইটির ভাষায় চিন্তা করি, আমরা সেই উইকনেসটা কিসের কনটেক্সটে চিন্তা করব, সেটা হচ্ছে ইন সিকিউরিটি। উইকনেস ইন সিকিউরিটি, সিকিউরিটির ক্ষেত্রে যে কোনো উইকনেস আমরা অ্যানালাইজ করার আজকে চেষ্টা করব। সো এই বিষয়টা বোঝার জন্য আমাদের আসলে তিনটা টার্মস অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল বোঝার প্রয়োজন হবে। সেই তিনটা টার্মস হবে গিয়ে ফার্স্ট অফ অল এক্সপ্লয়েট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পেলোড, নাম্বার থ্রি হচ্ছে this one, vulnerability. ওকে, সো অনেক প্রফেশনালসেরই এমন একটা ভুল ধারণা থাকে, তারা এই তিনটা টার্মকে একসঙ্গে মিলিয়ে ফেলে, বা তারা অ্যাকচুয়ালি ডিফাইন করতে জানে না কি ডিফারেন্স এই তিনটার মাঝে। এই যে তিনটা টার্মস আমি এখন মেনশন করলাম, এদের মধ্যে কি ডিফারেন্স বেসিক্যালি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। তো আমি যদি একটা সিম্পল অ্যানালজি দিয়ে বুঝাই, সাপোজ একটা বাসার এক্সাম্পল দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা যেহেতু সবাই বাসার সঙ্গে, সবার একটা বাসা আছে বা বাসার সঙ্গে সবাই পরিচিত, সেক্ষেত্রে বাসার এক্সাম্পলটা দিলে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালো হয়। আমি একটা বাসা আঁকলাম, একটা র্যান্ডম টিপিক্যাল বাসা যেমনটা হয়ে থাকে। ঠিক আছে, আমি একটা উইন্ডো ড্র করলাম, একটা ডোর ড্র করলাম, ওকে, আর একটা উইন্ডো দিলাম। ওকে,
সো সাপোজ এখন আমার এই বাসাটা হচ্ছে আমার, সাপোজ আমার টার্গেট, আমরা একজন হ্যাকার হিসেবে চিন্তা করার চেষ্টা করব, ঠিক আছে? একজন হ্যাকার, আমি কি বলেছিলাম, সে আইটি জগতে সে একজন চোর, একজন চোরের মতো অনেকটা একটা হ্যাকার কাজ করে। সে ফার্স্ট অফ অল এক্সপ্লয়েটস বলতে আমরা যেটা বুঝবো, সাপোজ এই বাসার কোনো একটা জানালার লকটা খুব একটা ভালো না, ঠিক আছে? বা ডোরটা যে হুক সেটা সাপোজ এই জায়গায় কোথাও একটা আছে, and এই জায়গায় একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে হুকটা কোনো একভাবে পেপার ক্লিপ দিয়ে হোক বা ছোট কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক বা কোনো একটা ফায়ার আর্ম দিয়ে হোক, ঠিক আছে, ফায়ার আর্ম যে কোনো টুল ইউজ করে এই দরজাটা খুলে ফেলা যাবে, বা এই যে উইন্ডোটা আছে সেটা খুলে ফেলা যাবে, বা হচ্ছে যে চিমনিটা আছে সেখানে কোনো হচ্ছে প্রোটেকশন দেওয়া নেই। সো চোর চাইলে হচ্ছে এই চিমনিটা দিয়ে, চিমনি ইউজ করে সে বাসার ভিতরে সে এন্টার করতে পারবে পারমিশন ছাড়াই, ঠিক আছে? সো বিভিন্ন ওয়ে সে বের করে বাসাটার ভিতরে কিভাবে সে ঢুকতে পারবে বা এন্টার করতে পারবে, ঠিক আছে? এই যে ওয়েজ গুলো সে আমি যদি চিন্তা করি, শাভলও হতে পারে। শাভল, যে একটা চোর চিন্তা করলো সে মাটি খুঁড়ে, এই জায়গায় সাপোজ এটা মাটি, সেই জায়গায় শাভল দিয়ে খুঁড়ে মাটি বের করে সে হচ্ছে নিচ থেকে বাসার ভিতরে ঢোকার চেষ্টা করতে পারে। সো আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। এটা খুব একটা সহজ না, যদিও বলাটা সহজ। আমি জাস্ট ওয়েজ গুলো চিন্তা করলাম। এই যে শাভলটা, এই যে ফায়ার আর্মটা সে ইউজ করতে পারে, এবং একটা গুলি সে এই দরজার হুকে সে গুলিটা চালিয়ে সে দরজার লকটা ভেঙে ফেলতে পারে, রাইট? শাভল দিয়ে সে গর্ত খুঁড়ে সে বাসার ভিতরে প্রবেশ করার ট্রাই করতে পারে, বা অন্য যে কোনো টুলস ইউজ করে সে এই কাজগুলো করার ট্রাই করতে পারে। তার মেইন এইম হচ্ছে বাসার ভিতরে ঢুকে পড়া, রাইট? সো যেই ওয়েজ গুলো একজন হ্যাকার আসলে ইউজ করে একটা বাড়ির ভিতরে ঢোকার জন্য, ইন আইটি টার্মস যদি আমি বলি, একটা সফটওয়্যারের ভিতরে বা একটা সিস্টেমের ভিতরে ঢুকে যাওয়ার জন্য যে টুলস গুলা সে ইউজ করে সেটাই হচ্ছে মূলত এক্সপ্লয়েট, ঠিক আছে? অলরাইট, সো জিনিসটা একটু ক্লিয়ার আউট করি। এবার পেলোড কি? পেলোড হচ্ছে মূলত যখন সে বাসার ভিতরে একবার ঢুকে যাবে, সাপোজ বাসার ভিতরে এখন সে, ধরে নেই এখন এই আমি এই যে পিঙ্ক কালার মার্ক করছি এটা হচ্ছে আমাদের চোর, ঠিক আছে? এই দুজন পার্সন, ধরে নিলাম দুজন পার্সন আছে, ঠিক আছে? এবার বাসার ভিতরে ঢুকে তারা হচ্ছে চুরি করবে, বা হচ্ছে বাসার মূল্যবান ভ্যালুয়েবল জিনিসপত্র যা আছে সেটা তারা বাইরে নিয়ে যাবে তার সঙ্গে আনএথিক্যালি, ঠিক আছে? তো বাসার ভিতরে তারা যে কাজগুলো করবে, যে অ্যাকশনস গুলো নেবে, যে টুলস গুলো ইউজ করবে, হতে পারে সে একটা বস্তা নিল, এন্ড সেটার ভিতরে হচ্ছে সব টাকা পয়সা যা আছে বাসার ভিতর থেকে সব নিয়ে এর ভিতরে ঢুকিয়ে নিল। হতে পারে সে অন্য কিছু ইউজ করছে, বা তার কাছে একটা ব্যাগ আছে, সেটা সে ফিল আপ করে নিল বাসা থেকে বের হওয়ার আগে, সে সবকিছু এটার ভিতরে নিয়ে নিল। বা হচ্ছে এমনও হতে পারে বাসার ভিতরে সবকিছু নষ্ট করে দেওয়ার জন্য, সাপোজ সে কোনো প্রুফ রাখতে চায় না, সে পুরো বাসাটা নষ্ট করে দিয়ে তারপর সে বাসা থেকে যাবে, সে এই বাসার ভিতরে একটা, ধরে নেই, আগুন লাগিয়ে দিল।
সরি ফর মাই ড্রয়িংস। আমি এটা আগুন বোঝানোর জন্য আমি এটা ড্র করেছি। সাপোজ এই জায়গায় তারা একটা আগুন লাগিয়ে দিল যেন বাসার ভিতরে সবকিছু জ্বলে পুরো একদম নষ্ট হয়ে যায়। বাসার ভিতরে কে এসেছিল, কবে এসেছিল, বাসার মধ্যে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, রাইট? সো এই কাজটা তারা করছে যেন বাসার ভিতরে সবকিছু তারা নষ্ট করে দিক, এন্ড হচ্ছে বাসার ভিতরে যা মূল্যবান জিনিস আছে তারা সেটা চুরি করে ফেলবে। সো বাসার ভিতরে ঢোকার পরে তারা যে কাজগুলো করলো, যে টুলস গুলো ইউজ করলো তাদের নিজের স্বার্থ আদায়ের জন্য, রাইট? বেসিক্যালি সেটাই হচ্ছে গিয়ে আমার পেলোড। এই পেলোড গুলা যদি আমি আইটির ভাষায় যদি একটু চিন্তা করি, এগুলো হতে পারে ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস যেগুলো সে সিস্টেমের ভিতরে ঢোকার পরে সেই ভাইরাসগুলো হচ্ছে সিস্টেমে ছেড়ে দিবে, এন্ড সেই ভাইরাসগুলো হচ্ছে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে ফেলবে বা নষ্ট করে ফেলবে। বা এমন হতে পারে কোনো ভাইরাস টাইপের ম্যালওয়্যার সে বাসার ভিতরে ঢুকিয়ে দিল, এন্ড সব বাসার ভিতরে জিনিসপাতি, যদি আমরা আইটির ক্ষেত্রে চিন্তা করি, আমাদের সিস্টেমের মধ্যে অনেক ডেটা যদি রাখা থাকে সেই ডেটাগুলো সে চুরি করে ফেলবে এই ম্যালওয়্যার ইউজ করে। সো মূলত বাসার ভিতরে ঢোকার পরে সে যে অ্যাকশনসটা নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে পেলোড, একজন হ্যাকার যে অ্যাকশন গুলো নিচ্ছে। অ্যান্ড লাস্ট অফ অল, ভালনারেবিলিটি। এই যে আমি বললাম যে বাসার দরজাটার লকটা ঠিক নেই, বা চিমনিতে কোনো প্রকার প্রোটেকশন দেওয়া নেই, বা হচ্ছে জানালার যে হুকটা সেটা দেখা গেল অনেক পুরনো, সেটাতে জং ধরে গিয়েছে, রাইট? সো তখন জানালাটা খোলা বা জানালার হুকটা নষ্ট করাটা অনেকাংশে ইজি হয়ে পড়বে। বা দেখা গেল বাসারটা যদি টিন শেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাসার কোনো একটা রুফের কোনো একটা সাইডে, এই জায়গাতে সাপোজ বাসাটা এই জায়গা থেকে ভাঙা রুফটা, তাহলে রুফের এই জায়গা থেকেও সে চোর খুব সহজেই বাসার ভিতরে এন্টার করে যেতে পারে। সো এই সব কিছু মূলত বাসার সিকিউরিটির দিক থেকে একটা উইকনেস, না বলুন? একটা উইকনেস, রাইট? বাসার সিকিউরিটির ক্ষেত্রে এগুলো হচ্ছে উইকনেস। এই যে উইকনেস বা উইক পয়েন্ট গুলো, সেই উইক পয়েন্টস গুলোই হচ্ছে মূলত ভালনারেবিলিটি। ঠিক আছে, ভালনারেবিলিটি। সো আমি কি কি বললাম? এক্সপ্লয়েটস হচ্ছে যে টুলস গুলো বা যে ব্যবস্থাটা নেওয়া হয় বাসার ভিতরে ব্রেক ইন করার জন্য, টু ব্রেক ইন। আর পেলোড হচ্ছে, সরি, আফটার ব্রেকিং ইন যে কাজগুলো করে তারা বাসার ভিতরে সব জিনিসপত্রগুলো নষ্ট করে দেওয়ার জন্য বা চুরি করার জন্য, সাপোজ যে ব্যাগটা ইউজ করলো সে বাসার ভিতরে জিনিসগুলো সে নিয়ে আনার জন্য, এই আগুনটা ইউজ করলো সে বাসার ভিতরে জিনিসগুলো সব পুড়িয়ে ফেলার জন্য। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আর পেলোড। অ্যান্ড লাস্টলি বাসার যে উইকনেসটা, বাসার কোথায় কোথায় কোন কোন উইকনেস আছে, কোন দিক থেকে গেলে বাসার ভিতরে ঢুকে পড়ার সহজ একটা ওয়ে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে সব উইকনেস, বাসার সিকিউরিটির দিক থেকে সব উইকনেস। সো এই উইকনেস গুলোকে বলা হয় হচ্ছে ভালনারেবিলিটি। অলরাইট? সো আজকের ক্লাসে আমরা সেই উইকনেস গুলো খুঁজে বের করার জন্য একটা সিস্টেমের উইক পয়েন্টস বা ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করার জন্য আমরা আজকে ক্লাসে কিভাবে স্ক্রিপ্টস ইউজ করতে হয়, স্ক্রিপ্টস, সেটা শিখবো। ঠিক আছে? এখন স্ক্রিপ্টস কি জিনিস, এটা একটা নতুন টার্ম। স্ক্রিপ্টস
স্ক্রিপ্টস হচ্ছে কি মূলত কিছু প্রি রিটেন কোডস, ঠিক আছে? প্রি রিটেন কিছু কোডস যেগুলো হচ্ছে আমরা ভালনারেবিলিটিকে অ্যানালাইজ করার জন্য আমরা ইউজ করব। সো এটা ইউজ করা কিভাবে করতে হয় আমরা শিখবো, কিছুক্ষণের মধ্যে শিখবো। সো আমরা খুব সিম্পল টার্মসে শিখবো যে আসলে স্ক্রিপ্টস গুলো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? আমরা তো ডিটেলসে যে যাওয়ার প্রয়োজন নেই আমাদের, যে স্ক্রিপ্টস গুলো কিভাবে লিখতে হবে বা কিভাবে রেডি করতে হয় এ ধরনের কিছু নেই। এগুলো সব রেডিমেড স্ক্রিপ্টস, এগুলো আমরা কালি লিনাক্স এর মধ্যে বিল্ট ইন পেয়ে যাব, ঠিক আছে? সো এটাকে যদি আমরা সহজ ভাষায় যদি চিন্তা করি, আমরা কেউ গানস যারা হচ্ছে বিভিন্ন যুদ্ধে ওয়ারে যারা হচ্ছে টাইপস অফ গানস ইউজ করে, সাপোজ এটা একটা গান, ওকে? সো যে ওয়ারিয়ার থাকে তারা কিন্তু গানস গুলো ইনভেন্ট করেনি, রাইট? তারা সেগুলো বানায়নি, বাট যুদ্ধের ক্ষেত্রে গিয়ে তারা সেই গানস গুলো ইউজ ঠিকই করে তাদের এনিমিকে ডিফেন্ড করার জন্য, রাইট? সো যদিও তারা গানসগুলো বানায়নি, বাট তারা সেটা ইউজ করা শিখেছে, যার কারণে তারা সেটা ইউজ করতে পারে। বা যদি আরো ইজি এক্সাম্পল দিই, যদি রেগুলার ডে তে আমরা যে সমস্ত জিনিস ইউজ করি, সাপোজ একটা জুসার, এটা সাপোজ একটা জুসার, এই জুসারের মধ্যে এই জায়গায় একটা বাটন আছে যেটা কিনা অন, আর এই জায়গায় একটা বাটন আছে যেটার কিনা মিনিং হচ্ছে অফ। সো আমি জানি আমি জুসারটা কিনেছি, আমার জুসের মধ্যে একটা ম্যানুয়াল ছিল যেটা আমি দেখে আমি সুন্দর মতো বুঝতে পারছি এই জায়গার ভিতরে আমি আমার জুসের ভিতরে ইনগ্রিডিয়েন্টস গুলো দিব, আমি অন বাটনটা পুশ করব, অন বাটন, অফ বাটন। সো অন বাটন পুশ করলে ভিতরে আমার ইনগ্রিডিয়েন্টস গুলো জুস হয়ে যাবে, আই ক্যান গেট মাই জুস। অ্যান্ড এরপরে আমি সেই জুসারটা অফ করে দেবো যখন আমার কাজ শেষ, দেন আমি সেটা গিয়ে রেখে দেবো, রাইট? তো এগুলো আমি জুসারটা যদি ইনভেন্ট করিনি, বাট আমি জানি কিভাবে জুসারটা ইউজ করতে হয়, রাইট? সো ইন দ্য সেম ওয়ে স্ক্রিপ্টস গুলো হচ্ছে কিছু বিল্ট ইন কিছু টুলস যেগুলো হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি অ্যানালিস্টদের জন্য বা পেনিট্রেশন টেস্টার বা এথিক্যাল হ্যাকার বলি, যেটাই বলি, আমাদের সাইবার সিকিউরিটি প্রফেশনালসদের জন্য খুবই ইউজফুল কিছু টুলস যেগুলো কালি লিনাক্সে বিল্ট ইন আছে। সো যদি আমি আজকে ক্লাসে কালি লিনাক্সটা একটু ইউজ করি, ঠিক আছে? সো হিয়ার আই হ্যাভ মাই কালি লিনাক্স, আমি একটু লগ ইন করি, লগ আউট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার কালি লিনাক্সের হোম পেজ, রাইট? ডেস্কটপ, আমি ডেস্কটপ ডিরেক্টরিতে এখন আছি, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। এই পেজটা হচ্ছে আমার ডেস্কটপ ডিরেক্টরি, রাইট? ওকে, সো এই জায়গায় আমার আরো একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমার মেটাসপ্লয়েটেবল। এটা হচ্ছে আমাদের ডামি টার্গেট, রাইট? আমি গত ক্লাসে শিখিয়েছিলাম আমরা যেহেতু রিয়েল কোনো টার্গেটের উপরে বা লাইভ কোনো টার্গেটের উপরে আমরা স্ক্যানিং করতে পারবো না, এটা যেহেতু কমপ্লিটলি ইলিগেল একটা কাজ, সে কারণে আমরা যে শিখার উদ্দেশ্যে আমরা একটা ডামি একটা সার্ভার ইউজ করছিলাম যেটা কিনা হচ্ছে মেটাসপ্লয়েটেবল। আমার মেটাসপ্লয়েটেবলটা স্টার্ট হয়ে গেছে, আমি একটু টাইম দেই, ইটস গোনা লোড ফর সাম টাইম। হয়ে গেল। সো এখন হচ্ছে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, যেটা হচ্ছে ডিফল্ট আইডি পাসওয়ার্ড msf admin, এন্টার msf admin। ওকে, আমি লগ ইন করে গিয়েছি। এখন আমি হচ্ছে আমার মেটাসপ্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটা চেক করব, যেটা আপনারা হয়তো ইউজ করে বুঝতে পেরেছেন। মেটাসপ্লয়েটেবলটা যখনই অফ করার পরে আবার অন করা হয় তার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তো এবারে আমি কাজ করার জন্য আমার আইপি অ্যাড্রেসটা বের করে নিব, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে 192.168.68.101, এটা হচ্ছে আমার মেটাসপ্লয়েটেবলের আজকে আইপি অ্যাড্রেস। সো
এটা আপাতত আমি মিনিমাইজ রাখি। আমি একটা নতুন টার্মিনাল ওপেন করব। আপনি চাইলে এখানে রাইট ক্লিক করে এভাবে ওপেন টার্মিনালে ক্লিক করে আপনার টার্মিনাল ওপেন করতে পারেন, অথবা সরাসরি এই যে লেফট কর্নারে ব্ল্যাক আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি একটা টার্মিনাল ওপেন করতে পারেন। লেট মি গেট দ্য স্ক্রিন a little bigger for you. ওকে, আই হোপ দেখতে পাচ্ছেন। সো এখন আমি আছি হচ্ছে কোন ডিরেক্টরিতে, পিডব্লিউডি যদি দেই, আমি আছি আমার ডেস্কটপ হোম পেজ বা ইউজার ডিরেক্টরিতে আছি। এই যে আমার নামটা দেওয়া আছে, এখন হচ্ছে আমি ইউজার ডিরেক্টরিতে আছি, রাইট? ওকে, আমি যেতে যাচ্ছি আমার ডেস্কটপ ডিরেক্টরিতে। আমি যদি এই জায়গায় এই পেজ থেকে আমি টার্মিনালটা ওপেন করি, আমি সরাসরি ডেস্কটপ ডিরেক্টরিতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। সো আমি যদি এখন পিডব্লিউডি দেই, আমি ডেস্কটপ ডিরেক্টরিতে আছি। ইউজারের পরে ডেস্কটপ ডিরেক্টরি, এটা হচ্ছে আমার পাথ, ঠিক আছে? তো এখন আমি স্ক্রিপ্টস গুলো কই পাবো, ঠিক আছে? স্ক্রিপ্টস গুলো আমি দেখতে যাচ্ছি। মূলত nmaps ইউজ করে আমরা হচ্ছে স্ক্রিপ্টস ইউজ করা শিখবো, nmap টুলটা ইউজ করে। nmap এরই স্ক্রিপ্টস, এগুলো যে স্ক্রিপ্টস এর কথা আমি বলছিলাম, তো সেগুলো যদি আমি দেখতে চাই, আমি টাইপ করব হচ্ছে cd চেঞ্জ ডিরেক্টরি, রাইট? আমার ডিরেক্টরি চেঞ্জ করার জন্য আমরা কি টাইপ করি? cd। দেন এই যে আমি আগে এই যে কমান্ডস গুলো দিয়েছিলাম, আমি আগে বলেছি Kali Linux is a very smart অপারেটিং সিস্টেম। সে সবকিছুই সে মনে রেখে দেয় যখন ইউজ করা হয়। সো এই জায়গায় আমাকে সাজেশন দিচ্ছে। সো আমি শর্টকাট ইউজ না করে আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি লিখছি স্ল্যাশ দিব, ফার্স্টে একটা স্ল্যাশ দিব। যদি আমি সরাসরি ইউএসআর দেই তবে সেটা কিন্তু কাজ করবে না। আমার ফার্স্ট অফ অল একটা স্ল্যাশ দিতে হবে, দেন হচ্ছে ইউএসআর, ইউজার, ঠিক আছে? এটার মিনিং হচ্ছে ইউজার। প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা স্পেলিং এক্স্যাক্টলি অ্যাকুরেট হতে হবে। এটা হচ্ছে একটা ডাউন সাইড Kali Linux এর। আপনি যদি একটা অ্যালফাবেট মিস্টেক করেন, সে কিন্তু আপনাকে ডিরেক্টরিতে নিবে না। সো শেয়ার, দেন আবার স্ল্যাশ, দেন nmap, দেন আবার স্ল্যাশ, দেন স্ক্রিপ্টস। সাপোজ আমি স্ক্রিপ্টস এই এসটা না লিখে আমি এন্টার দিলাম, আমাকে শো করবে হচ্ছে নো সাচ ফাইল ডিরেক্টরি। বাট আমি যদি সিডি দিয়ে এসটা সহ দেই স্ক্রিপ্টস, তাহলে আমি এখন হচ্ছে এই যে এই ডিরেক্টরিতে চলে এসেছি। সেটা আমি দেখবো কিভাবে? পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, রাইট? আমি এন্টার দিয়ে দেখি আমার কোন ডিরেক্টরিতে আছি। আগে আমি ছিলাম হোম সাকরান হ্যাক্স এন্ড দেন ডেস্কটপ ডিরেক্টরিতে, বাট এখন হচ্ছে আমি এই যে ইউজার স্ল্যাশ শেয়ার স্ল্যাশ nmap স্ল্যাশ স্ক্রিপ্টস ডিরেক্টরিতে। এবার ডিরেক্টরিতে তো আমি চলে আসলাম। ডিরেক্টরিটার ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য আমি কোন কমান্ডটা ইউজ করব বলেছিলাম? ls কমান্ড, এন্টার। সেই কতগুলো স্ক্রিপ্টস এই জায়গায়, কতগুলো শত শত স্ক্রিপ্টস আছে এখানে। আমি শুধু ls কমান্ডটা দিয়ে আমি একটা লিস্ট বের করলাম আমার কি কি এই ডিরেক্টরির ভিতরে আছে সেটার, ঠিক আছে? সো আমি গত ক্লাসে একটা ছোট্ট একটা কমান্ড আমি আসলে শিখাইনি। সেটা হচ্ছে গিয়ে আমরা চাইলে লিস্ট কমান্ডটাকে আরেকভাবে ইউজ করতে পারি। আমি ls দেওয়ার পরে একটা ড্যাশ দিয়ে এভাবে, এই জায়গায় আই হোপ দেখতে পাচ্ছেন, ড্যাশ দিয়ে একটা l দিব, জাস্ট এতটুকু। ls স্পেস দিব, দেন ড্যাশ l, ঠিক আছে? এখন এই কাজটা করলে কি হয় দেখেন, আমি এন্টার দিলাম, ছোট করি, ওকে। এবার দেখেন আমি সেম লিস্টটাই শো করছে আমাকে, বাট একটু ডিটেইলড ভাবে আমাকে শো করছে, দেখেন। ওকে, এটা অনেক লম্বা একটা লিস্ট হয়ে গেল। এই যে এই জায়গায় টোটাল আমাকে রেজাল্ট শো করছে 4952 রেজাল্টস।
ওকে, ls-l এটা দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে আমি যে লিস্টটা দেখছি সেটা আরেকটু ডিটেইলসের সঙ্গে যদি আমি দেখতে চাই। এই যে কখন জুন 2021-এর জুন মাসে হচ্ছে 12:27 AM এ এটা এই ফাইলটা এই ডিরেক্টরিতে ইনপুট করা হয়েছিল। সো রুট হিসেবে আমি ইউজ করতে পারবো এই ফাইলটা, সেটাও আমাকে শো করছে অ্যান্ড সব ধরনের ডিটেলস আমাকে শো করছে। ঠিক আছে, এটা অনেকটা হচ্ছে আমি যদি আমার উইন্ডোজে শো করি, যদি আমি আমার একটা পিসিতে যাই, দেন হচ্ছে লোকাল ডিস্কে গেলাম, এই জায়গায় কিন্তু আমাকে একটা লিস্ট শো করছে, রাইট? বাট আমি যদি ভিউতে ক্লিক করে, আচ্ছা এটা হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে? যখন আমি ls কমান্ড ইউজ করি, ls, তখন হচ্ছে আমাকে এমন একটা রেজাল্ট শো করা হচ্ছে কালি লিনাক্সে। কই, এই যে এগুলো হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে, ls কমান্ড দিয়ে। যখন আমি ls.l দিলাম, তখন যদি আমি উইন্ডোজের দিক থেকে চিন্তা করি সেটা কেমন হচ্ছে, আমি ভিউতে গেলাম, আমি এই যে ডিটেইলস, উইথ ডিটেইলস আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি ডিটেইলসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কোন ডেটে এটা মডিফাই হয়েছিল, কি টাইপের এটা ফাইল, এটা সাইজ কত, ঠিক আছে, এই ধরনের সমস্ত ডিটেইল আমাকে দেখিয়ে দিচ্ছে। সো সেম কাজটা করার জন্য আমি কালি লিনাক্সে ls-l এই কমান্ডটা ইউজ করতে পারি। সো এটা জাস্ট আমি দেখানোর স্বার্থে, শিখার জন্য আমি আপনাদের দেখালাম, ঠিক আছে? বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের এটা করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে এটা একটু ক্লোজ করি, ক্লিয়ার করি, আমি পেজটা অনেক লম্বা হয়ে গিয়েছে। ক্লিয়ার করার জন্য আমি clear এই কমান্ডটা দিব, রাইট? এন্টার, পুরো পেজটা ক্লিয়ার হয়ে গেল। সো ls-l সেই ডিটেলসগুলো আমাদের খুব একটা সবসময় প্রয়োজন হয় না, এটা আমরা সিম্পলি দেখার জন্য, ইট গিভস এ ক্লিয়ার লুক, ইট গিভস এ মোর সফিস্টিকেটেড, গুছানো ওভাবে আমরা দেখার জন্য এই যে ls কমান্ডটাই মূলত মোস্ট ইউজুয়ালি ইউজ করে থাকি, ঠিক আছে? সো ls কমান্ডটা দিয়ে দেখলাম যে এই জায়গায় অনেকগুলো স্ক্রিপ্টস দেওয়া আছে। তো এই ধরনের একটা স্ক্রিপ্ট আমি যদি ইউজ করতে চাই, একটা টার্ম মেনশন করব এখন, সেটা হচ্ছে auth, AUTH scripts, auth scripts। এখন এই যে authটার মিনিং হচ্ছে, আমি আগে একটা ক্লাসে আমি মেনশন করেছিলাম যখন আমি ওএসআই মডেলটা বোঝাচ্ছিলাম, অথরাইজেশন। এই অথ মিনিংটা হচ্ছে সেই অথরাইজেশনের দিক থেকে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, অথরাইজেশন ভালনারেবিলিটি। ওকে, এখন অথরাইজেশনের দিক থেকে ভালনারেবিলিটি গুলো বের করার জন্য আমরা হচ্ছে অথ স্ক্রিপ্টস গুলো ইউজ করব। বাট এটা মিনিং কি, অথরাইজেশনের দিক থেকে কি ভালনারেবিলিটি বা উইকনেস থাকতে পারে? ওকে, সাপোজ আপনি একটা অফিসে কাজ করছেন, সো আপনার অফিসে, এটা হচ্ছে আপনার অফিস, আপনার এটা হচ্ছে বিগ বস, সাপোজ নেক্সট ক্রিসমাস আসছে, রাইট? সো ক্রিসমাসের সময় আমার বিগ বস হচ্ছে একটা ওপেন হলিডে বা ভেকেশনের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল। সেটা কিরকম, সে বলল নেক্সট ক্রিসমাসে যে যে কেউ হচ্ছে 1 উইকের যদি একটা হলিডে চায় বা ভেকেশন চায়, সে সেটা নিতে পারবে, সেটা গ্রান্টেড হয়ে যাবে। anyone who asks for a 1 week vacation ক্রিসমাসের সময়,
সবার জন্য সেটা গ্রান্টেড। এমন একটা ওপেন ছুটির ডিক্লারেশন বস দিয়ে দিল। এখন যারা হচ্ছে ক্রিসমাসের সময় তাদের বাসার মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় বা অনেকদিন ছুটি পাচ্ছে না, তারা অবশ্যই এই ছুটিটা তারা নিবে, রাইট? বাট দেখা গেল এমন অনেকে আছে কোম্পানির মধ্যে যারা হচ্ছে এই ছুটিটার জন্য এলিজিবল না। দে জাস্ট কেম ব্যাক ফ্রম এ ভ্যাকেশন। কারা? এই যে এমপ্লয়িজ গুলো, সবাই না, কিছু এমপ্লয়িজ হতে পারে, সাপোজ যে তারা হতে পারে না, তারা কিছুদিন আগেই তারা ভ্যাকেশন থেকে এসছে। এখন দেখা গেল বস একটা ওপেন ছুটির একটা ডিক্লারেশন দিয়ে দিল, যে চাইবে সে ছুটি পেয়ে যাবে 1 উইকের জন্য। তো তারাও গিয়ে হচ্ছে সেই ছুটিটা নেওয়ার জন্য যখন চেষ্টা করছে, তারা ছুটিটা পেয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে কিছুটা এমন, ঠিক আছে? তো অথরাইজেশন যেহেতু দিয়ে দিয়েছে বস, যদিও সে এই ছুটি ডিক্লারেশনটা দিয়েছিল হচ্ছে যারা ছুটি পায়নি তারা জন্য খুব ইজিলি ছুটি পায়। বস যখন দিয়ে দিয়েছে, বস অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে যে 1 উইকের ছুটি চাইবে তাকে দিয়ে দিবা ক্রিসমাসের সময়। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট তো এত কিছু চেক করবে না যে কে আগে ছুটি নিয়েছিল নাকি নেয় নেই। সে হচ্ছে তার কাজ, যেই তার কাছে এসে 1 উইকের জন্য ক্রিসমাসের ছুটি চাইবে সে তাকে গ্রান্টেড করে দিবে। সো এই যে অথরাইজেশনের ক্ষেত্রে একটা ভালনারেবিলিটি ক্রিয়েট হয়ে গেল। কিভাবে ক্রিয়েট হলো? বস কিন্তু চায়নি, সে আম, সে ইচ্ছা করে কাজটা করেনি। সে বুঝতে পারেনি যে আম, আগেও তো কিছু এমপ্লয়িজ ছুটিতে ছিল, তারা যদি এই ছুটিটা নিয়ে ফেলে তখন কি হবে, সেই বিষয়টা চিন্তা করেনি, সে ডিরেক্টলি ছুটি ডিক্লেয়ার করে দিল। সো তখন গিয়ে দেখা গেল সবাই একসঙ্গে ছুটিতে গিয়ে গেছে, কোম্পানিটা বন্ধ হয়ে পড়ে রয়েছে 1 উইকের জন্য। তখন প্রবলেমটা কার হবে? অবভিয়াসলি কোম্পানিরই হবে, রাইট? রাইট। সো এই যে ভালনারেবিলিটি আমাদের ডিফারেন্ট প্রজেক্টস এর ক্ষেত্রেও, আমরা যে টার্গেটকে এম করছি, আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব বা যে টার্গেট নিয়ে কাজ করব, সেই টার্গেটেরও এমন কিছু অথরাইজেশনের দিক থেকে ভালনারেবিলিটি থাকতে পারে বা উইকনেস থাকতে পারে বা উইক পয়েন্ট থাকতে পারে। সেই উইক পয়েন্টস গুলো বের করে আনার জন্য আমরা হচ্ছে এই অথ স্ক্রিপ্টস গুলো ইউজ করব। এন্ড সেগুলো কিভাবে ইউজ করব এখনই আমি সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আমি কালি নেক্সটে যাই। এই যে স্ক্রিনটা একটু ক্লিয়ার করি। এবার ফার্স্ট অফ অল আমি হচ্ছে নিজের ইউজারটা এখন যদি আমি চেক করি হু এম আই, এখন আমি আমার আইডি থেকে অ্যাকচুয়ালি ইউজ করছি, বাট আমার যে স্ক্রিপ্টস গুলো সেগুলো রান করার জন্য আমার প্রিভিলেজ দরকার। সুপার ইউজারের যে প্রিভিলেজটা আমি বলেছিলাম রুট ইউজার হিসেবে আমার ইউজ করতে হবে, সেটা আমি কিভাবে চেঞ্জ করবো বলেছিলাম, সুডো su এতটুকু লিখবো। লিখে আমি হচ্ছে এন্টার দিব। আমার পাসওয়ার্ড চাইবে একবার, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে এখন আমি হচ্ছে রুট ইউজারে চেঞ্জ হয়ে গিয়েছি। ঠিক আছে, এখন যদি আমি চেক করি হু এম আই, আমি হচ্ছে রুট, আমার কাছে সব ধরনের প্রিভিলেজ আছে। এখন হচ্ছে স্ক্রিপ্টস গুলো ইউজ করার ক্ষেত্রে আমাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, সো এই কাজটা করে নেব ফার্স্টে। আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করি, ক্লিয়ার। এবার অথ স্ক্রিপ্টটা আমি কিভাবে রান করব, এই যে কমান্ডস গুলো লিখে রাখা ট্রাই করবেন, লিখে পরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি nmap লিখবো ফার্স্ট অফ অল। nmap লিখে দুটো ড্যাশ দিব এভাবে, স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট, এস দিব না,
স্ক্রিপ্টস না, অনলি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লিখলাম, দেন আমি লিখবো হচ্ছে অথ, AUTH। স্ক্রিপ্ট লিখে দেন লিখলাম আমি অথ। এরপর সি, আমি আগে এই কমান্ডটা টাইপ করেছিলাম, যার কারণে আমাকে সাজেশন শো করছে। আমি আমার রাইট অ্যারোটা যদি এখন ক্লিক করি, এই যে এটা হচ্ছে গিয়ে আমার মেটাসপ্লয়েটেবলের যে আমার যে ডামি আইপি, যার ডামি যে সিস্টেম, সেটার আইপি অ্যাড্রেস, রাইট? এই জায়গায় আমি দেখেছিলাম। সো এটা আমি মিনিমাইজ রাখলাম। এখন অথ স্ক্রিপ্টটা আমরা অলওয়েজ রান করব হচ্ছে স্টেলথ মোডে। স্টেলথ মোড, স্টেলথ, দ্যাটস দ্য ওয়ার্ড। স্টেলথ মোডে ইউজ করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা ড্যাশ দিব, একটা স্মল লেটার এস দেব, একটা ক্যাপিটাল লেটার এস দেব। বাস, ভালোভাবে এই কমান্ডটা একটু দেখে নেন। ফার্স্ট আমি লিখলাম nmap, দেন দুটো ড্যাশ স্ক্রিপ্ট অথ, এরপর আমার টার্গেটের আইপি অ্যাড্রেস, যেটাই হোক আমার টার্গেট, ঠিক আছে? এখন আমি যেহেতু আমার ডামি মেটাসপ্লয়েটেবল টার্গেট নিয়ে কাজ করছি, আমি সেই ডামি মেটাসপ্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটা দিলাম, স্পেস দিয়ে ড্যাশ, একটা স্মল এস, একটা ক্যাপিটাল এস। ক্লিয়ার? এটা দিয়ে আমি যখন এন্টার দিব, সো এটা একটু টাইম নেবে, টাইম নিয়ে আমাকে একটা রেজাল্ট শো করবে। ওকে, সো আমাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে। সো এই জায়গায় আমি একটু নোটিস করব এখানে কি কি হয়েছে। বেসিক্যালি আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার একটু মনে রাখতে হবে, যখনই আমরা কোনো সার্চ করব বা কোনো স্ক্যান করব, এই যে রেজাল্টটা শো করছে, আমার এই রেজাল্টের অনেকটা অংশই আমার ম্যানুয়ালি পড়ে দেখতে হবে যে আসলে আমাকে কি বলা হচ্ছে, ঠিক আছে? সো স্ক্যান রিপোর্ট এসেছে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের জন্য। টোটাল হচ্ছে, আমরা যখন এই কমান্ডটা দিব, টোটাল ফার্স্ট 1000টা পোর্ট স্ক্যান করা হয়, ঠিক আছে? বাই ডিফল্ট টোটাল 1000 পোর্ট স্ক্যান করা হয়েছে, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। 1000 পোর্ট স্ক্যান করার পরে দেখা যাচ্ছে এই যে 977 পোর্টস ক্লোজড অবস্থায় আছে, আর বাকিগুলো এখানে স্টেট দেওয়া আছে প্রত্যেকটা পোর্টের সঙ্গে। আমি যদি দেখি যে 22 টিসপি, এটা ওপেন অবস্থায় আছে, 21 টিসপি সেটাও ওপেন অবস্থায় আছে, এটার নাম কি এফটিপি। 22 টিসপি এটার নাম কি এসএসএইচ। 23 এটার নাম হচ্ছে টেলনেট। তো প্রত্যেকটা পোর্ট যেটার ক্ষেত্রে ইস্যু আছে, এই যে দেখ, ফার্স্ট যে পোর্টটা 21 টিসিপি এফটিপি, এই জায়গায় একটা লেখা শো করছে আমাকে, এফটিপি anonymous FTP login allowed, FTP code 230। তার মানে হচ্ছে anonymous ওয়ার্ডটার মিনিং কি? যে কোনো কেউ, ওকে? যে কোনো কেউ হতে পারে সে পার্সনটা। anonymous কেউ, যে কোনো কেউ FTP লগইন এর জন্য allowed। সো এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট এখানে আমাকে ফার্স্টেই শো করছে, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট। দেন 22 টিসপি এই পোর্টটার ক্ষেত্রে accepted public keys, no public keys accepted, কোনো পাবলিক কিস accepted হবে না, ঠিক আছে? এটাও একটা হচ্ছে ইস্যু, রাইট? পাবলিক কি পাসওয়ার্ড, অলরাইট। সো এই জায়গায় যে পোর্টস গুলোর ক্ষেত্রে ইস্যু আছে দেখা যাচ্ছে, সেগুলোর কিছু ডিটেইলড ডেসক্রিপশন এখানে শো করছে। আবার এই যে এই পোর্টস গুলো, এগুলো যদিও ওপেন অবস্থায় আছে, বাট এই জায়গায় অথরাইজেশনের দিক থেকে কোনো প্রকার ইস্যু নেই, ঠিক আছে? সো এগুলো যেমন একটা আমাদের নর্মাল স্ক্যান nmap স্ক্যানের ক্ষেত্রে যেমনটা রেজাল্ট শো করছিল তেমনটাই শো করছে, এই জায়গায় কোনো ডিফারেন্স নেই। বাট এই জায়গায় দেখেন 81 80 টিসিপি, এটা হচ্ছে একটা আননোন পোর্ট, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে
এমন একটা ডিটেইল শো করছে, রাইট? সো এই জায়গায় একটা বিষয় লেখা আছে, দেখতে পাবেন HTTP ডিফল্ট অ্যাকাউন্টস, ডিফল্ট। এখন ডিফল্ট অ্যাকাউন্টস ওয়ার্ডটা একটু বুঝে দেখার ট্রাই করবেন। ডিফল্ট অ্যাকাউন্টসটা কি? ডিফল্ট পাসওয়ার্ডস আমরা অনেকেই আগে দেখেছি। আমরা যখন কোনো নতুন ডিভাইস পারচেজ করি, সাপোজ আপনার একটা রাউটার নিলেন নতুন, সো সেই রাউটারের আগে থেকে একটা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে। যেমন হচ্ছে কি, সাপোজ অ্যাডমিন আপনার ডিফল্ট আইডি, আবার আপনার পাসওয়ার্ডটাও দেখা যাচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে অ্যাডমিন, যেটা আপনার ডিফল্ট পাসওয়ার্ড। সো এই যে ডিফল্ট পাসওয়ার্ডটা অনেক এমন অনেক এক্সপার্ট, অনেক রিচ পিপল, অনেক এডুকেটেড পিপল, অনেক টেকি পিপল আছে যারা হচ্ছে এই ডিফল্ট আইডি পাসওয়ার্ডের ফাঁদে পড়ে যায়। ফাঁদ বলতে কি বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি হচ্ছে তারা যখন নতুন কোনো সিস্টেম ইউজ করে বা নতুন কোনো টুল ইউজ করে, তখন সেই সিস্টেমের সঙ্গে ফার্স্ট থেকে একটা ডিফল্ট আইডি বা পাসওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে পরে গিয়ে তারা চেঞ্জ করে নেয় সিকিউরিটি পারপাসের জন্য। সো অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে এই যে পার্সনস গুলো যারা এই সিকিউরিটির কাজে যারা হচ্ছে ডেডিকেটেড, সো তারা এই যে টুলস গুলো যখন ইউজ করেন, নতুন কোনো টুলস বা কোনো এই যে পোর্ট তার সিস্টেমটা বিল্ড করার জন্য, এই যে আমরা এখন দেখলাম 8180 একটা টিসিপি পোর্ট সে ইউজ করলো, বাট সেই জায়গায় নেক্সট ওপেন করি, ডিফল্ট অ্যাকাউন্টসটাই সে রেখে দিল। সো এই ডিফল্ট অ্যাকাউন্টসটা সেটা কি? এই যে টমক্যাট সেটা রেখে দেওয়া হলো। সেটাই হচ্ছে বেসিক্যালি ডিফল্ট আইডি পাসওয়ার্ড, যেটা রেখে দেওয়া হয়েছে। আর সেটা খুবই মারাত্মক একটা ভুল। যে কোনো হ্যাকার চাইলেই সঙ্গে সঙ্গে এটা দেখে তারা হচ্ছে ওই ডিফল্ট আইডি পাসওয়ার্ডটা দিয়ে সিস্টেম ক্র্যাক করে ফেলার চেষ্টা করতে পারে। সেটা যদি আমি এখনই শো করি, আমি একটা ব্রাউজার ওপেন করি, হোল্ড অন। এটা হচ্ছে কালি লিনাক্সে ফায়ারফক্স ব্রাউজার, ওকে? সো এখন আমি কি করব, ফার্স্ট অফ অল কোন আইপি অ্যাড্রেসের পোর্ট নাম্বারটা নিয়ে আমরা কাজ করছিলাম? 192.168.68.101, রাইট? এই আইপি অ্যাড্রেসটার মূলত পোর্ট নাম্বার গুলো নিয়ে আমরা কাজ করছিলাম। সো আমি ফার্স্টে এখন লিখবো হচ্ছে 192.168.68.101, ওকে? দেন আমি একটা কোলন দিব, জাস্ট কোলন, ওকে? একটা কোলন ইউজ করলাম। দেন যে পোর্টটা নিয়ে আমি কাজ করছিলাম, সে পোর্টটা হচ্ছে 8180, ওকে? সো কোলনের পর আমি 8180টা দিয়ে কিছু করবো না, জাস্ট এন্টার প্রেস করলাম, দেখি কি আসে। লগইন অ্যাডমিন, রাইট? একটা রাউটার নেটওয়ার্ক, ওকে? যদি লগ ইন করার ট্রাই করি, দেখি লগ ইন, নো, হোল্ড অন। সার্চে আমি কি দিয়েছিলাম? 192.168.68.101 dot, no, not dot, colon 8180, এটাই ছিল, রাইট? আমি এন্টার প্রেস করলাম, ওকে? সরি, আমি এই জায়গায় হচ্ছে ফার্স্ট অফ অল কোলন না দিয়ে সেমিকোলন ইউজ করেছিলাম, মাই মিস্টেক। সো
ফার্স্ট অফ অল আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিলাম, দেন হচ্ছে একটা কলন দিলাম, দেন পোর্ট নাম্বারটা দিলাম। ওকে, শেষ দিয়ে আমি এন্টার করলাম। আমাকে টমক্যাট, এই যে অ্যাপাচি টমক্যাট যে সার্ভারটা আছে তার ওয়েব পেজে আমাকে সরাসরি নিয়ে আসলো। অলরাইট, নাও আমি যদি এই যে টমক্যাট অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় গিয়ে আমি এভাবে টম ক্যাট জায়গায় কি লেখা ছিল, টমক্যাট টমক্যাট দুটাই আমার টমক্যাট দেওয়া, রাইট? ফার্স্টটা হচ্ছে আইডি, দেন পরেরটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, টমক্যাট লিখে আমি লগ ইন করলাম। সি, আমি হচ্ছে টমক্যাট সার্ভারের অ্যাডমিনিস্ট্রেশন টুলের ভিতরে আমি চলে আসলাম। দিস ইজ হাউ ইউ হ্যাক এ সিস্টেম অ্যাকচুয়ালি। আপনি অথেন্টিকেশনের দিক থেকে কোনো ভালনারেবিলিটি আছে কিনা ফার্স্ট অফ অল স্ক্যান করে স্ক্রিপ্ট ইউজ করে আপনি বের করতে পারবেন। অ্যান্ড যদি আপনি এমন কোনো ডিফল্ট অ্যাকাউন্টসের বিষয় পেয়ে যান তাহলে মনে করেন জ্যাকপট। যদিও ইন রিয়েল লাইফ এটা খুবই রেয়ার, এটা খুব একটা হয় না, ঠিক আছে? বাট অনেক ক্ষেত্রে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় হচ্ছে যারা ডেজিগনেটেড পার্সন আছেন, তারা এই ডিফল্ট অ্যাকাউন্টসের ট্র্যাপে পড়ে যান। তারা হচ্ছে বাই মিস্টেক, তারা ইন্টেনশনালি করেন না যদিও, তারা হচ্ছে বাই ডিফল্ট যে আইডি পাসওয়ার্ড সেটাই রেখে দেন। অ্যান্ড সেটা যদি রয়ে যায়, ঠিক আমি এখন যেভাবে করলাম, আমি সুন্দর মতো আইডি পাসওয়ার্ডটা নিয়ে তাদের মেইন ওয়েব সার্ভারের ভিতরে আমি ঢুকে যেতে পারছি। তো এখন আমি যদি চাই আমি এখানে যে কোনো কিছু করতে পারবো। আমি হচ্ছে তাদের মেল চেক করতে পারবো, এই জায়গায় ইউজার কারা কারা সব আমি চেক করতে পারবো, গ্রুপস চেক করতে পারবো, সব জায়গায় রোলস কি সেগুলো চেক করতে পারবো, রাইট? ইউজার ডেটাবেসটাও আমি দেখতে পাচ্ছি। তো আমি এই জায়গায় চাইলে যা ইচ্ছা আমি সেটাই করতে পারছি। তো আমি এখন একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি এখানে লগ ইন যেহেতু করেছি, আমি এখানে সবকিছুই আমি চেঞ্জ করতে পারবো। আমি চাইলে ডিলিট ইউজার ডেটাবেস, আমি চাইলে এই জায়গায় ইউজার ডেটাবেসটা চাইলে ডিলিটই করে দিতে পারবো, রাইট? সো দিস ইজ দি মেইন আইডিয়া যে আমরা অথ স্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে পারি। আরো কিছু পয়েন্টস আছে, সেটাও আমি শো করছি। বাট এখান থেকে আই হোপ আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে অথ স্ক্রিপ্টটা কেমনে ইউজ করা হয়, কি কারণে ইউজ করা হয়, ইউজ করে আমি কি করতে পারবো অ্যাকচুয়ালি। অলরাইট, সো দিস আর ভেরি ক্রুশাল মিস্টেকস যেগুলো অনেক বড় বড় ইন্টেলিজেন্ট পার্সনস করে ফেলে। সো আমরা অলওয়েজ এই বিষয়গুলো খেয়াল রাখবো। অ্যান্ড ভালো মতে আসলে প্রত্যেকটা রেজাল্ট যখন শো করছে সেটা পুরো দেখা ট্রাই করবো যে আমাকে কি রেজাল্ট অ্যাকচুয়ালি শো করছে। এখন সেখানে মেইন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যেহেতু অ্যানালাইসিস করছি এই জায়গায়, সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্লুজ খুঁজে বের করা। ক্লুজ যত সম্ভব আমরা ক্লুজ খুঁজে বের করার চেষ্টা করব। ক্লুজগুলো কিভাবে হচ্ছে খুঁজে বের করতে হয়, কোন বিষয়টা দেখলে আমরা কি বুঝতে পারবো, and আমাদের তারপরের স্টেপ কি হবে, আমি প্রত্যেকটা বিষয়ই ক্লিয়ার করার ট্রাই করবো, ঠিক আছে? আপাতত আমরা এতটুকু জেনে রাখি, এই যে আউট স্ক্রিপ্টের মাধ্যমে আমরা অথেন্টিকেশনের দিক থেকে, অথেন্টিকেশন বলতে কোনো এমন কোনো পারমিশনস দেওয়া আছে কিনা সিস্টেমে যেটা ইউজ করে আমি সিস্টেমের ভিতরে এন্টার করে যেতে পারবো, ঠিক আছে? তো সেই ধরনের কোনো খুঁত বা কোনো উইকনেস বা উইক পয়েন্ট আছে কিনা সেটা বের করার জন্য আমি অথ স্ক্রিপ্টটা এখন ইউজ করলাম। অ্যান্ড দেখলাম যে এই জায়গায় একটা ডিফল্ট অ্যাকাউন্ট শো করছে টমক্যাট সার্ভারে এন্টার করার জন্য, অ্যাপাচে টমক্যাট সার্ভারে এন্টার করার জন্য। আমি সঙ্গে সঙ্গে সেটা ট্রাই করে দেখলাম, দেখা যাচ্ছে ইট ওয়ার্কড, অ্যান্ড আমি তাদের সরাসরি সার্ভারের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে আমি চাইলে পুরো সার্ভারটা এখন ক্র্যাশ করে দিতে পারি, সব
ইউজার ডাটা আমি ডিলিট করে দিতে পারি, বা নতুন ইউজার আমি ডেটাবেস আমি ক্রিয়েট করে দিতে পারি। যেটা ইচ্ছা মূলত আমি বেসিক্যালি সেটা করতে পারছি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের অথ স্ক্রিপ্ট, ঠিক আছে। মূলত এটা আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। এমনও হতে পারে অনেক ক্ষেত্রে এই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আমাদের কাছে জানা নেই, বাট আমাদের কাছে অন্য ক্লু আছে। সেই ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ মেনটেন করব, ঠিক আছে। অ্যান্ড সেই অ্যাপ্রোচগুলো কি হবে আমি সেগুলো একে একে আমি আপনাদেরকে সবগুলো শিখাবো। অলরাইট, আপাতত হচ্ছে স্ক্রিনটা ক্লিয়ার করি। এবার আমি হচ্ছে আরেকটা কমান্ড দেওয়ার ট্রাই করবো, সেটা হচ্ছে অথ না, nmap dash dash script রং স্পেলিং দেখতে পাচ্ছেন। স্পেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, স্পেলিং প্রত্যেকটা ক্যাপিটাল লেটার, প্রত্যেকটা স্মল লেটার, প্রত্যেকটা সিম্বল এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি ভুল হয় আপনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। এখন আমি শো করি হচ্ছে ম্যালওয়্যার স্ক্রিপ্টটা কিভাবে রান করতে হয়। এতক্ষণ আমি রান করেছিলাম হচ্ছে অথ স্ক্রিপ্ট। এখন আমার সিস্টেমে কোনো ধরনের ভাইরাস আছে কিনা, কোনো প্রকার ম্যালওয়্যার আছে কিনা সেটাও আমি চাইলে দেখতে পারি। সেটা কিভাবে, ঠিক আমি যেমনটা টাইপ করছি, nmap স্পেস ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট স্পেস ম্যালওয়্যার, এরপরে হচ্ছে আমার টার্গেটের আইপি অ্যাড্রেস দিয়ে পরের জিনিসগুলো আমার দেখার প্রয়োজন নেই। আমি হচ্ছে শুধু এই পার্টটুকু মনে রাখি, ঠিক আছে। nmap dash dash script স্পেস ম্যালওয়্যার স্পেস আমার টার্গেটের আইপি অ্যাড্রেস। সো আমি চাচ্ছি সেটা স্টেলথ মোডে, আবারও যেটা বলছিলাম স্টেলথ মোডে আমি এই স্ক্রিপ্টটা রান করব। মূলত যে স্ক্রিপ্টটা রান করছি এটাই মূলত হচ্ছে স্ক্যানিং, ঠিক আছে। আমি আবার স্ক্যান করছি nmap ইউজ করে, বাট আমি আমার ডিফারেন্ট রিজনে স্ক্যান করছি। এবার আমি স্ক্যান করছি হচ্ছে অথেন্টিকেশনের কোনো ভালনারেবিলিটি বের করার জন্য না, বাট হচ্ছে আমার সেই সিস্টেমে কোনো প্রকার ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা সেটা বের করার জন্য। সো আমি এই কমান্ডটা টাইপ করলাম, এখন সরাসরি আমি এন্টার যদি দেই, it's gonna take some time, wait for a little bit. See, আমি হচ্ছে রেজাল্টটা দিয়ে দিল। রেজাল্টটা যদি আমি একটু এখন নোটিস করি, আবারও 1000টা পোর্ট স্ক্যান হয়েছে। এই 977 পোর্টস হচ্ছে ক্লোজ অবস্থায় আছে, বাকিগুলো ওপেন অবস্থায় আছে। বাট এই জায়গায় আমাকে যখন রেজাল্টস গুলো শো করছে, একটু আগে যে অথ স্ক্রিপ্টটা রান করেছিলাম সেখানে রেজাল্টসটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, বাট এই জায়গায় সেই এফটিপি যে পোর্টটা সেটা ভার্সন দেওয়া আছে, ভার্সন নাম্বার কি, ঠিক আছে। এই জায়গায় দেওয়া আছে একটা ব্যাকডোর আছে, তার মানে হচ্ছে ব্যাকডোর মিনিং হচ্ছে এতে কোনো ঘাপলা আছে বা ইস্যু আছে, ঠিক আছে। সো ব্যাকডোর দেওয়া আছে মানে হচ্ছে এতে কোনো একটা প্রবলেম আছে, এতে কোনো একটা ভাইরাস বা কোনো একটা ইস্যু আছে। ব্যাকডোর বলতে আমরা কি বুঝি? ব্যাকডোর বলতে আমরা বুঝি না যে একটা বাসার এটা হচ্ছে ফ্রন্ট ডোর, যেটা দিয়ে ইউজুয়ালি মানুষজন আসা যাওয়া করে, যেটাতে সবসময় চোখ থাকে। এখানে হয়তো একটা সিসিটিভি ক্যামেরাও দেওয়া থাকতে পারে, রাইট। বাট বাসার পিছনে যদি আর একটা ব্যাকডোর থাকে, সেই ব্যাকডোরে যদি কোনো এই ধরনের সিকিউরিটি মেজার না থাকে, কোনো ক্যামেরা না থাকে, কোনো লাইটস দেওয়া না থাকে, তাহলে তখন নিশ্চয়ই আহ, একজন চোর চাইলে বা কোনো একটা পার্সন যার কিনা বাসায় ভিতরে যাওয়ার পারমিশন নেই, সে চাইলে এই দরজা দিয়ে সে বাসার ভিতরে চলে আসতে পারে, রাইট। সো সেটা আমি কখনোই চাইবো না। বাট দেখা যাচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমি যখন ম্যালওয়্যার স্ক্যানটা করেছি, একটা ভালনারেবিলিটি আছে, একটা ব্যাকডোর আছে, স্টেট দেখেন এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে ভালনারেবল ব্র্যাকেটে দেওয়া আছে আবার এক্সপ্লয়েটেবল, এটাকে এক্সপ্লয়েট করা পসিবল,
সিভি নাম্বার দেওয়া আছে, কখন এই ভাইরাসটা রিপোর্ট করা হয়েছিল, ভার্সনটা দিস ওয়াজ রিপোর্টেড অন 2011 সালের 7 মাস 4 তারিখে, ঠিক আছে। ডিসক্লোজার ডেট তার আগের দিন, এটাকে সিভি তে রিপোর্ট করা হয়েছিল। এখন সিভিটা কি আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। সিভি কিওয়ার্ড ছিল CVE, ক্রিটিক্যাল ভাইরাস এক্সপ্লয়েটস। এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট বা সার্ভার, যেটা হচ্ছে একটা কিনা ডেটাবেসের মতো কাজ করে। যেটা যদি আমি একটু শো করি, লিনাক্সের যে ব্রাউজার আছে সেখানে শো করি। ওকে, আমি যদি সরাসরি সিভিই ডেটাবেস লিখে সার্চ করি, সিভিই ডেটাবেস মূলত ওকে cvdetails.com, আমি এটাতে যাই। এটা হচ্ছে মূলত কিছু ডেটাবেস যেখানে মধ্যে যত প্রকার আজ পর্যন্ত ভাইরাস ইনভেন্ট হয়েছে বা ম্যালওয়্যার ইনভেন্ট হয়েছে, যত প্রকার ম্যালওয়্যার আছে সেগুলোর সবগুলোর একটা ডেটাবেস হচ্ছে এই সিভিই। যখনই কেউ কোনো ম্যালওয়্যার বা কোনো ভাইরাস ডিসকভার করে বা ইনভেন্ট করে, নতুন কোনো ধরনের একটা ভাইরাস ধরা পড়ে, সেই ভাইরাসগুলো এই জায়গায় এসে সেই ভাইরাসগুলোকে নিয়ে এন্ট্রি করা হয় যেন সেগুলো পরিচয়টা পাওয়া যায় এই জায়গায়, ঠিক আছে, সিভি। সো যখন কোনো ইন্টারভিউতে কোনো কোয়েশ্চেন করা হবে, ডু ইউ নো হোয়াট ইজ সিভি, আই হোপ আপনারা বলতে পারবেন যে দিস ইজ বেসিক্যালি আ ডেটাবেস where it contains all the information of all the invented viruses or malwares. ওকে, এভাবে আপনারা একটু গুছিয়ে বলে ট্রাই করবেন। সো যিনি ইন্টারভিউ আসছেন তিনি অবশ্যই বুঝে যাবেন যে আপনি বিষয়টা জানেন, ঠিক আছে। সো সিভিই এটা মূলত একটা জুনিয়র লেভেলের কোয়েশ্চেন, এটা আমি বলে রাখি। খুব একটা সিনিয়রদের কাছে এই ধরনের কোয়েশ্চেন করা হয় না, কারণ সিভি কি সেটা অনেক জুনিয়র লেভেলে, বেসিক লেভেলে শেখানো হয়। তো আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি বিষয়টা, অবশ্যই মাথায় রাখবেন। সিভিই ইট ইজ কল্ড ক্রিটিক্যাল ভাইরাস এক্সপ্লয়েটস, অলরাইট। ওকে, এটা ডিসকভার কখন করা হয়েছিল, কখন এটা রিপোর্ট করা হয়েছিল, সব ধরনের আসলে একটা ডিটেলস রেজাল্ট এখানে শো করছে, ঠিক আছে। এই যে আবারও যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন 6667 TCP, এটা হচ্ছে IRC পোর্ট। এখানেও দেখা যাচ্ছে একটা ব্যাকডোর আছে, লুকস লাইক এ ট্রোজান ভার্সন অফ আনরিয়েল IRCD। একটা লিংক দিয়ে দিয়েছে, এখানে গেলে আমি ভাইরাস সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। সো সব ডিটেলস আমার ম্যালওয়্যার, এই যে স্ক্রিপ্টটা আমি রান করলাম, ম্যালওয়্যার আছে কিনা, কোনো ধরনের ভাইরাস আছে কিনা, সেই ভাইরাস যদি কোনো সিস্টেমে থাকে, আমার টার্গেট সিস্টেমে যদি কোনো ভাইরাস আগে থেকেই থাকে বা আগে থেকে কোনো ধরনের ম্যালওয়্যার থাকে, সেটা আমি বের করে নিতে পারবো এই যে ম্যালওয়্যার স্ক্রিপ্টটা রান করার মাধ্যমে, ঠিক আছে। কিভাবে টাইপ করবো, nmap স্পেস ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট স্পেস ম্যালওয়্যার স্পেস আমার টার্গেট আইপি অ্যাড্রেস স্পেস স্টেলথ মোডে রান করার জন্য ডাবল এস, একটা ছোট হাতের একটা বড় হাতের। আমি আবার কিন্তু এই যে কাজটা হতে আমার 9.92 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে। বাট আমি যদি কাজটা আরেকটু ফাস্ট করতে চাই, আমি আপ অ্যারোটা ক্লিক করলাম। এখানে অনেক ধরনের শর্টকাটস আছে, যদি আমি আপ অ্যারোটা ক্লিক করি আমার আগের কমার্স গুলো এই জায়গায় আমাকে শো করা হয়, ঠিক আছে। আর যদি আমি ডাউন অ্যারো ক্লিক করি, তখন গিয়ে আমাকে আমার পরপর যে কমান্ডস গুলো আমি টাইপ করেছিলাম সেই কমান্ডস গুলো শো করা হয়। তো আমি লাস্ট কমান্ড টাইপ করেছিলাম এটা। এরপরে আমি যে লাস্ট পার্টটা আমি মুছে দিয়েছিলাম সেটা ছিল ড্যাশ একটা ক্যাপিটাল এফ। এই ক্যাপিটাল এফটা দেওয়ার মিনিং ফাস্ট স্ক্যান করবে, খুবই ফাস্ট স্ক্যান করবে, এন্ড স্ক্যান করবে অনলি
100টা পোর্ট দেখতে পাচ্ছেন। 82 ক্লোজ পোর্টস আর বাকিগুলো হচ্ছে এই যে ওপেন পোর্টস গুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট বা ফেমাস যে পোর্টস গুলো ইউজ হয় সেই পোর্টস গুলো শুধুমাত্র স্ক্যান করা হবে, সেখানে কোনো ভাইরাস আছে কিনা সেটা দেখানো হবে। এন্ড সেটা করা হচ্ছে এই যে এফ, ছোট এফ, সরি ক্যাপিটাল লেটারে ছোট এফ কমান্ডটা দেওয়ার মাধ্যমে সেটা করা হচ্ছে। এন্ড দেখতে পাচ্ছেন স্ক্যান রেজাল্টটা আসতে টাইমও লেগেছে অনলি 1.39 সেকেন্ড, যেখানে প্রথম স্ক্যান রেজাল্টটা আসতে টাইম লেগেছিল 9.92 সেকেন্ডস। ঠিক আছে, আমার যদি তাড়াহুড়ো অনেক থাকে, আমার যদি অনেকগুলো পোর্টসে থাকে, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, এই ধরনের স্ক্যানস গুলো কিন্তু এইখানে যেমনটা সেকেন্ডস এর মধ্যে চলে আসছে, আমারটা কিন্তু রিয়েল লাইফে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ইট টেকস আওয়ার্স এন্ড আওয়ার্স, অনেক সময় ডেজ লেগে যায়, অনেক সময় উইকস ইভেন। তো ডোন্ট বি স্ক্যার্ড, হচ্ছে আমাদের একটু পেশেন্টলি কাজগুলো করতে হবে। আর যখন আমাদের একটু আর্লি বা ফাস্ট কাজ করতে হবে, আমরা এই ধরনের ট্রিক্স ইউজ করতে পারি ফাস্ট স্ক্যান করার জন্য। জাস্ট একটা ড্যাশ দিয়ে এফ দিলাম, হচ্ছে আমার স্ক্যানিংটা আরো ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, যদিও অনলি 100 পোর্ট স্ক্যান করা হচ্ছে এই ক্ষেত্রে, এটা মাথায় রাখবো অলওয়েজ। 100 পোর্ট স্ক্যান করা হচ্ছে, তাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইউজড বা ফেমাস যে পোর্টগুলো সেগুলো। ঠিক আছে, ওকে, স্ক্রিনটা হচ্ছে আমি আবার একটু ক্লিয়ার করি। এখন পর্যন্ত আমি হচ্ছে দুটো স্ক্রিপ্ট শো করলাম, সেটা হচ্ছে অথ স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়, হচ্ছে ম্যালওয়্যার স্ক্রিপ্ট। দুটো স্ক্রিপ্ট রান করলে দুই ধরনের ডিফারেন্ট রেজাল্ট শো করে, যেটা বলেছি। অথ স্ক্রিপ্ট হচ্ছে অথরাইজেশনের উইক পয়েন্টস গুলো আমাকে বের করে দেখাবে, এন্ড হচ্ছে ম্যালওয়্যার স্ক্রিপ্ট দিয়ে আমার টার্গেট সিস্টেমে কোনো ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা সেটা আমাকে শো করছে। যদি আমাকে এই ধরনের অনেক রেজাল্ট এই জায়গায় শো করছে, যেহেতু আমার মেটাস্প্লয়েটেবলটা হচ্ছে একটা ভালনারেবল টার্গেট আমরা ইউজ করছি। এই জায়গায় যেমনটা যখন লগ ইন করছিলাম, লগ ইন বক্সটা ছিল, তখন আমাকে সরাসরি আইডি পাসওয়ার্ডটা এই জায়গায় লিখে শো করে দেখাচ্ছিল, রাইট? যেহেতু ইটস এ ভালনারেবল টার্গেট, তার জন্যই এটা ফ্রন্ট পেজে এভাবে লিখে দেওয়া হয়েছে। যদিও এটা মোস্ট কেসে এটা কখনোই করা হয় না, ইট ইজ এ রিয়েলি ব্যাড প্র্যাকটিস। সো আমি ব্যানার সম্পর্কে বলেছিলাম ক্লাসে, সেটা কি ছিল ব্যানার। সাপোজ আপনি এখন উইন্ডোজ ইউজ করছেন, আমিও উইন্ডোজ ইউজ করছি। উইন্ডোজ যখন আমি ইউজ করছি, আমার উইন্ডোজের একটা ভার্সন আছে, সাপোজ উইন্ডোজ লেখা আছে উইন্ডোজ 11 অর সামথিং। এটা হচ্ছে পুরোটা হচ্ছে উইন্ডোজ সিস্টেমটার নাম। এভাবে উইন্ডোজ এক্সপি আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11ও আছে। বাট উইন্ডোজ 11 এর একটা ভার্সন আছে, সেটা সাপোজ কিছুটা এমন 2.3.0 বা এমন কিছু একটা। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি যে কোনো সিস্টেম যখন বা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন বা কোনো সফটওয়্যার ইউজ করবেন, তখন এই ধরনের একটা ভার্সন মেনশন করা থাকে। সো ভার্সনটা যে পার্টে মেনশন করা থাকে, সেই পার্টটাকে, এই স্পেসিফিক পার্টটাকে বলা হয় ব্যানার। সো মূলত হচ্ছে ভার্সনের ইনফরমেশন, কিছু ভাইটাল ইনফরমেশন বের করার জন্য আমরা ব্যানার স্ক্রিপ্টও রান করতে পারি। সেটা কিভাবে করতে পারি, আমি আবার লিখবো nmap, এটাও একটা nmap এর স্ক্রিপ্ট, ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট। এবার আমি ম্যালওয়্যারের জায়গায় লিখবো হচ্ছে ব্যানার। ব্যানার ব্যানার দিয়ে স্পেস আমার টার্গেটের আইপি অ্যাড্রেস বা ডোমেইন যেটাকে বলা হয়। ঠিক আছে, এন্ড আমি এটা স্টেলথ মোডে রান করব। ঠিক আছে, তো এবার আমি এন্টার দেই, কি আসে একটু দেখি, একটু টাইম নিবে। সো আমাকে রেজাল্টটা হচ্ছে শো করছে। দেখি প্রত্যেকটা পোর্টের এই জায়গায় যদি একটু নোটিস করি, আপনারা দেখবেন হচ্ছে এই যে ব্যানার ব্যানার VSFTPD 2.3.4, এই যে পোর্ট 22 এর ব্যানার, এটা একটা ভার্সন। আবার
এই যে একটা ব্যানার, এটা হচ্ছে পোর্টটার একটা ভার্সন। প্রত্যেকটা যে পোর্টস গুলো আছে সেগুলোর একটা একটা ভার্সন নাম্বার এই জায়গায় মেনশন করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যানারের মধ্যে, ঠিক আছে? সো এই কাজটা আমরা যদিও অন্য দুইটা কমান্ডের মাধ্যমে আমরা করেছিলাম। সেগুলো কি ছিল? nmap-এর আরো দুইটা কমান্ডের মাধ্যমে আমরা করেছিলাম। যদি ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাটস গুড। যদি মনে না করতে পারেন তাও ভালো, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আমরা ইউজ করেছিলাম nmap-এর সঙ্গে sv সফটওয়্যার ভার্সন, রাইট? আবার আমরা যখন অ্যাগ্রেসিভ স্ক্যান করেছিলাম তখনও আমাকে এই সেম ব্যানারের ইনফরমেশনটা কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, রাইট? সফটওয়্যারের কোন ভার্সনটা ইউজ করা হয়েছে, যেই রেজাল্টটা আমাকে এই মুহূর্তে হচ্ছে ব্যানার স্ক্রিপ্ট দিয়ে শো করা হচ্ছে, সেটা আমি এসভি বা অ্যাগ্রেসিভ স্ক্যান যে যে স্ক্যানগুলো ছিল সেগুলো দিয়েও করতে পারছিলাম। আবার ব্যানার স্ক্রিপ্ট দিয়ে বের করার কারণ কি, আমরা কতগুলো শিখবো? মূলত কারণটা হচ্ছে যখন আমরা এই তিন ধরনের স্ক্যানিং করে আমরা ব্যানারের ইনফরমেশনটা বের করতে পারছি, এই তিনটা ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আপনার চান্স of getting detected, আপনার ধরা খাওয়ার চান্স হচ্ছে তিনটার ক্ষেত্রে ডিফারেন্ট। আপনি যে একটা টার্গেটকে স্ক্যান করছেন, ঠিক আছে? যখন কোনো লাইভ সিস্টেম বা টার্গেটকে স্ক্যান করা হয়, যখন অ্যাগ্রেসিভ স্ক্যান করা হয় তখন ডিটেক্ট হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি, হাই। যখন আমরা সফটওয়্যার ভার্সন বা এসভি স্ক্যান করি তখন ডিটেক্ট হওয়ার চান্সেস হচ্ছে মিডিয়াম। অ্যান্ড যখন আমরা ব্যানার স্ক্রিপ্ট দিয়ে এই ধরনের একটা স্ক্যান করি ভার্সন ইনফরমেশন বের করার জন্য, তখন ডিটেক্ট হওয়ার চান্স হচ্ছে লো। এটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে মেজর ডিফারেন্স এই তিনটা স্ক্যানিং এর মাঝে। যদিও তাদের কাজটা অনেকটা সেম, বাট তাদের ধরা খাওয়ার চান্সেস এর মধ্যে ডিফারেন্স আছে। আমরা যদি এগ্রেসিভ স্ক্যান করি কোনো সিস্টেমে, সেটা অবভিয়াসলি আমি যেটা বুঝিয়েছিলাম, এগ্রেসিভ মিনিং হচ্ছে কোনো বাধা সে মানবে না, সে স্ক্যান করেই ছাড়বে, সে সব ডিটেলস বের করেই ছাড়বে। তখন ধরা খাওয়ার চান্সেসটা মূলত সবচেয়ে বেশি হয়। এসভি স্ক্যান করলে মোটামুটি চান্সেস থাকে ডিটেক্ট হয়ে যাওয়ার, সেটাও কোনোভাবে এড়িয়ে যাওয়া পসিবল। বাট যখন স্ক্রিপ্ট দিয়ে স্ক্যান করা হয়, ব্যানার স্ক্রিপ্ট দিয়ে স্ক্যান করা হয়, তখন হচ্ছে মূলত ডিটেক্ট হওয়ার চান্সেসটা সবচেয়ে কম থাকে। সো এই জন্যই ব্যানার স্ক্রিপ্টটা তখন কাজে আসে, ঠিক আছে? যেন আপনি খুব সহজে ধরা না খেয়ে যান। যখন একজন হ্যাকার হিসেবে আপনি চিন্তা করবেন, হ্যাকার অবভিয়াসলি সে সবচেয়ে কম ধরা খাওয়ার চান্সেস যেটা থাকবে সেই ওয়েটাই সে বেছে নেবে, রাইট? সো আমি আবারও বলছি, আমি চোরের কাছে গেছি না, চোর ধরার জন্য পুলিশের কিভাবে চিন্তা করা উচিত সেই বিষয়টা আমি আপনাদের শেখানোর ট্রাই করছি। সো এখন পর্যন্ত আমরা তিনটা ভালনারেবিলিটি অ্যানালাইজ করার হচ্ছে টেকনিক শিখলাম। একটা হচ্ছে অথ স্ক্রিপ্ট, একটা হচ্ছে ম্যালওয়্যার স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে ব্যানার স্ক্রিপ্ট, রাইট? কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়েছি। স্টেলথ মোডে অলওয়েজ ইউজ করে ট্রাই করব আমরা। আর যখন আমাদের ফাস্ট বা খুবই ফাস্ট আমাদের রেজাল্ট প্রয়োজন, তখন আমরা একটা ক্যাপিটাল এফ দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে অনলি ইম্পর্টেন্ট পোর্টস গুলো স্ক্যান করতে পারি, এন্ড আমাদের রেজাল্টটা শো করবে তুলনামূলক অনেকটাই ফাস্ট, ঠিক আছে? সো এবার হচ্ছে আমার স্ক্রিনটা ক্লিয়ার করতে চাচ্ছি, ক্লিয়ার করি, ক্লিয়ার।
অলরাইট, সো এবার হচ্ছে অলরাইট, সো আমার স্ক্রিনটা ক্লিয়ার হওয়ার পরে এখন হচ্ছে আমি আরেকটা স্ক্রিপ্ট আমি একটু শো করব। আই হোপ ইউ গাইজ আর নট গেটিং বোর্ড, বিকজ এই কাজগুলো অ্যাকচুয়ালি যখন আপনি রিয়েলাইজ করবেন ইটস ওয়ে টু মাচ ফান। ট্রাস্ট মি, যখন আপনি একটা স্পাইয়ের মতো কাজ করে ট্রাই করছেন, আপনি একটা রিয়েল লাইফ জেমস বন্ড আপনি যদি চিন্তা করেন। সো একটা টার্গেটকে কিভাবে এক্সপ্লয়েট করা যায়, কিভাবে তার ভালনারেবিলিটিস গুলো বের করা যায়, কিভাবে সেই সিস্টেমের মধ্যে স্নিকি ওয়েতে এন্টার করা যায়, এই সমস্ত কাজগুলো করতে বা জিনিসগুলো বের করতে আপনাদের খুবই আসলে এক্সাইটমেন্ট ফিল হবে। সো আমরা আস্তে আস্তে ইন ডেপথ যাচ্ছি। ফার্স্ট ক্লাস থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে এসেছি। আপনারা কিন্তু লিনাক্স ইউজ করা শিখে গিয়েছেন এর মধ্যে। এখন হচ্ছে আপনারা কিভাবে স্ক্যান করতে হয় সেই বিষয়গুলো শিখছেন। এখন মূলত আমি যেহেতু স্ক্যানিং স্ক্যানিং কি কি কাজে ইউজ করা হয়, কি কি রেজাল্টস পাওয়ার জন্য ইউজ করা হয়, আমি সেগুলো শো করার ট্রাই করছি, ঠিক আছে? সো এই জায়গায় আমি একটা হচ্ছে আরেকটা এক্সাম্পল শো করব, সেটা হচ্ছে এক্সপ্লয়েট, PLOIT, EXPLOIT, ঠিক আছে? এক্সপ্লয়েট এটা হচ্ছে এক ধরনের স্ক্যান, ঠিক আছে? এটা একটা স্ক্রিপ্ট স্ক্যান। সো আমি আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিব 192.168. কি ছিল 68.101, রাইট? ঠিক আছে, আমি স্টেলথ মোডে সেটা করতে যাচ্ছি এন্ড হচ্ছে একটু ফাস্ট করতে যাচ্ছি। ফাস্ট করার জন্য আমি কি করব, এই যে এফ এটা দিব, রাইট? এবার আমি হচ্ছে স্ক্রিপ্টটা রান করব। It's gonna take some time, wait for it. টোটাল 7.2 সেকেন্ডস টাইম নিয়েছে, আমাকে রেজাল্টটা দিয়েছে। সো এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট ওয়ার্ডটা কি কিছু মনে পড়ে যে এক্সপ্লয়েট মিনিং কি? আমি ক্লাসের ফার্স্টেই হচ্ছে এক্সপ্লয়েট কি জিনিস সেটা বোঝানোর ট্রাই করেছিলাম। যদি আমি একটু ব্যাক যাই, এই যে এক্সপ্লয়েট এটা কাজ কি ছিল, মূলত কোনো সিস্টেমে এন্টার করার জন্য আমি কি ইউজ করতে পারি বা কোন সিস্টেম বা কোন মেথড অ্যাপ্লাই করতে পারি বা কোন টুলসটা ইউজ করতে পারি, সেটাই হচ্ছে মূলত এক্সপ্লয়েটস। সো একটা সিস্টেমের কি কি এক্সপ্লয়েটস আছে, কি কি ওয়েজ আছে যেটা ইউজ করে হচ্ছে আমি সিস্টেমটাতে এন্টার করে যেতে পারবো, সেটা হচ্ছে মূলত এক্সপ্লয়েটস। অ্যান্ড সেই এক্সপ্লয়েটস গুলো বের করার জন্য, বের করে দেখার জন্য, স্ক্যান করে আমি হচ্ছে কালি লিনাক্সে এই যে এই স্ক্রিপ্টটা রান করলাম, nmap dash স্পেস ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট স্পেস এক্সপ্লয়েট স্পেস আমার টার্গেটের আইপি অ্যাড্রেস অ্যান্ড স্টেলথ মোড আমি যদি দেই সেটা বাই ডিফল্ট, কিন্তু যদি নাও দেই স্টেলথ মোডেই স্ক্যান করবে। অ্যান্ড হচ্ছে ফাস্ট করার জন্য আমি চাইলাম হচ্ছে একটু ফাস্ট রেজাল্টটা শো করুক। সে আমাকে মোস্ট ইম্পর্টেন্ট 100টা পোর্ট স্ক্যান করে রেজাল্ট শো করছে, অ্যান্ড হচ্ছে সেখানে অনেকগুলো দেখা যাচ্ছে এভাবে রেজাল্ট দিয়ে দিয়েছে। সো এগুলো হচ্ছে মূলত সবগুলোই একটা একটা স্ক্রিপ্ট। এগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা হচ্ছে আমাদের এক্সপ্লয়টেশনের যে মডিউল সেইখানে আমরা শিখবো। আপাতত জাস্ট এতটুকু জেনে রাখি, আমাকে এই জায়গায় অনেকগুলো এক্সপ্লয়েটস আসলে শো করছে, অনেকগুলো ওয়েজ হচ্ছে এই সিস্টেমের আছে যেটা ইউজ করে আমি সিস্টেমটাতে এন্টার করে যেতে পারবো, ঠিক আছে? সো ফার্স্টের যে পোর্টটা এফটিপি সেটা বারবার শো করছে, যে স্ক্যানটাই আমি করি না কেন দেখাচ্ছে ভালনারেবল এক্সপ্লয়েটেবল। এই জায়গায় আগের সেই ডিটেলস গুলো আবার শো করছে, রিপোর্ট কবে হয়েছিল, ডিসক্লোজ কবে হয়েছিল, রাইট? সো মেনি ইনফরমেশনস আর হিয়ার। ঠিক সেম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লয়েটস এই জায়গায় মেনশন করা আছে। তো এই যে স্ক্রিপ্টস গুলো, এই যে সবগুলো হচ্ছে স্ক্রিপ্টস দেওয়া আছে, এগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা হচ্ছে ইন ডিটেলস এক্সপ্লয়টেশন মডিউলটাতে আমরা শিখবো। বাট ফর নাও আপনাদের কাজ হচ্ছে জাস্ট এতটুকু জেনে রাখা, দিস থিংস এক্সিস্ট। এমন এক্সপ্লয়েটস গুলো আমরা চাইলেই এভাবে স্ক্যান করে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে?
অলরাইট, স্ক্রিনটা ক্লিয়ার করি। ক্লিয়ার। ওকে, সো আমি একটু আমার আপ অ্যারোটা ক্লিক করছি। আমি আমার আগের স্ক্যানটাতে যেটা যাচ্ছি, ম্যালওয়্যার না, যেটা হচ্ছে অথ, যে স্ক্যানটা করেছিলাম আমি, অথ স্ক্রিপ্ট। ঠিক আছে, এই জায়গায় আমাকে অলমোস্ট সেম কিছু রেজাল্টস আমাকে শো করেছিল, রাইট? সো it's gonna take some time. Hold on. Okay, এই জায়গা থেকে আমি রাইট মাউস ক্লিক করে লঞ্চ নিউ ইনস্ট্যান্স এটা ক্লিক করতে পারি। তাহলে আমার দুটো টার্মিনাল একসঙ্গে ওপেন হয়ে গেছে। এটা আমার ফার্স্ট টার্মিনাল, যেটাতে আমি এতক্ষণ কাজ করছিলাম। ঠিক আছে, অ্যান্ড এই জায়গায় আমি নতুন একটা টার্মিনাল ওপেন করলাম। ঠিক আছে, আমি দুইটা সিনারিও একসঙ্গে আপনাদের একটু শো করতে চাচ্ছি, যার কারণে সেটা ওপেন করলাম। এখন ওকে, না না না, এটা না, ক্লিয়ার করি। এক্সপ্লয়েট স্ক্যানটা আরেকবার করি। অলরাইট, ওকে। সো বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য আমি প্র্যাকটিক্যালি সিস্টেমটা হ্যাক করে দেখার ট্রাই করি। ঠিক আছে, সো সিস্টেমটা হ্যাক করার জন্য আমার এই জায়গা থেকে কিছু ক্লুজ আমি পেয়েছি। ঠিক আছে, এই জায়গায় লেখা আছে এফটিপি, এই যে পোর্টটা, এটা ভালনারেবল, এটা এক্সপ্লয়েটেবল, এটা এক্সপ্লয়েট করা পসিবল। আমাকে এই জায়গায় কিছু সিভি ইনফরমেশনও দিয়ে দিয়েছে। এই জায়গায় সিভি ইনফরমেশনটাতে আরেকটা বিষয় একটু নোটিস করবেন। সিভি আমি যেটা বলেছি, এটা মূলত ভাইরাসদের একটা ডেটাবেস, রাইট? যেখানে সব ধরনের ভাইরাস, যখনই কোনো ভাইরাস ইন্ট্রোডিউস হয় বা ইনভেন্ট হয় বা ডিসকভার হয়, সেখানে ভাইরাসগুলোর সব ডিটেলস এন্ট্রি করা হয়। সেখান থেকে আমরা ভাইরাসগুলো সম্পর্কে জানতে পারি। সো এই জায়গায় সিভি পরে যে নাম্বারটা দেওয়া আছে, এটা কত সালে এই ভাইরাসটা ডিসকভার হয়েছিল বা ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই নাম্বারটা। এন্ড পরে যে নাম্বারটা দেওয়া আছে, সেটা এই ভাইরাসটার আইডেন্টিটি নাম্বার। ঠিক আছে, আমরা যখন ভাইরাসটাকে খোঁজার চেষ্টা করব, এই নাম্বারটা দিয়ে আমরা ভাইরাসটাকে খুঁজে বের করার ট্রাই করতে পারি। ঠিক আছে, তো এই ধরনের আরো অনেক ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। আমি যদি একটু দেখি, এখানে রেফারেন্স লাইনটাতে যে সিস্টেমটা ইউজ করা হয়েছে, এই জায়গায় একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইউনিক্স। ইউনিক্স দিয়ে রেফার করা হচ্ছে, এটা মূলত লিনাক্স বেস সিস্টেম। ইউনিক্স লিনাক্সে ইউজ করা হয়। সো এতটুকু মনে রাখি, ইউনিক্স যদি আমরা দেখি, সেটা আমরা লিনাক্স বুঝবো। ঠিক আছে, লিনাক্স সিস্টেম যেমন আছে, উইন্ডোজ সিস্টেম আছে, ম্যাক সিস্টেম আছে অ্যাপলের, সেইভাবে লিনাক্স সিস্টেমটা আমরা বুঝবো কিভাবে, সেটা ইউনিক্স থেকে। ঠিক আছে, এই যে আরবি এটা ল্যাঙ্গুয়েজ। অনেক ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা হয়তো কিছু ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচিত, যেমন সি ল্যাঙ্গুয়েজ, আবার পাইথন আছে, পাইথন। আবার একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা নাম গিয়ে রুবি। তো এই ধরনের বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো আরবি দিয়ে যেটা বোঝানো হচ্ছে, আরবি মূলত রুবি বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। সো বেশ কিছু ইনফরমেশন এখানে আমরা এক্সপ্লয়েট যে স্ক্যানটা করেছি সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমার কাজ এই রিলেটেড কোনো এই যে ক্লুজ গুলো আমাকে শো করছে, এই রিলেটেড কোনো স্ক্রিপ্ট আমার আছে কিনা। আমি অথ স্ক্যানটাও একবার করি, দুইটাই এই জায়গায় করে রাখি। ঠিক আছে, এবার আমি নতুন যে টার্মিনালটা, সেখানে একটু যাই। ওকে, এখন আমি আছি কোন ডিরেক্টরিতে? ওকে, এখন আমি যেতে যাচ্ছি সিডি ডেস্কটপ।
স্ল্যাশ ইউজার স্ল্যাশ ডেস্কটপ। ফাইল ডিরেক্টরি নট ফাউন্ড কেন? ওকে, বললাম এবার আমি সিডি দিয়ে হোম থেকে what's going on, hold on, cd, এবার আমি কোন ডিরেক্টরিতে আছি? pwd root ডিরেক্টরিতে আছি, রাইট? ক্লিয়ার। এবার দিয়ে দেখি cd স্ল্যাশ হোম স্ল্যাশ ওকে নো, ও আমার স্পেলিংটা মিস্টেক হচ্ছিল, যার কারণে আমাকে হচ্ছে ডিরেক্টরিতে নিচ্ছে না। সি, আমি একটা ছোট্ট স্পেলিং মিস্টেক করার কারণে আমাকে ডিরেক্টরিটাতে নেওয়া হচ্ছে না। ওকে, সো এখন আমি যেতে যাচ্ছি স্ক্রিপ্টসের যে ডিরেক্টরি ছিল সেই ডিরেক্টরিতে। ওকে, এটা ছিল আমার স্ক্রিপ্টস ডিরেক্টরির পাথ। আমি সেটা টাইপ করলাম, টাইপ করে আমি এন্টার করলাম। আমাকে এখন স্ক্রিপ্টসের ডিরেক্টরিটাতে নিয়ে আসলো। এখন আমি যেটা করব, দেখতে যাচ্ছি লিস্ট কমান্ড দিয়ে আমার যে ভালনারেবিলিটিস গুলো আমি পেলাম এই যে এক্সপ্লয়েট স্ক্যান আর হচ্ছে অথেন্টিকেশন স্ক্যান করার মাধ্যমে, এই রিলেটেড কোনো হচ্ছে স্ক্রিপ্টস আমার আগে থেকে আছে কিনা লিস্টে। আমার প্রত্যেকটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নামগুলো আমার পড়ে দেখার প্রয়োজন হবে। সেটা একটা ট্রিক্স আছে, আপনি যদি শর্টকাটে একটু খুঁজে বের করার ট্রাই করতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমার এই পোর্ট নাম্বারের যে ডিটেলসটা এই জায়গার, এই ডিটেলসটা এফটিপি, ইট স্টার্টস উইথ এফ, রাইট? এই জায়গায় এসএসএইচ অথ মেথডস, যেটা এস দিয়ে স্টার্ট হয়। সো আমি যদি একটু ট্রিক অ্যাপ্লাই করি, আমি সরাসরি এফ দিয়ে যে জায়গায় সেখানে আমি খোঁজা ট্রাই করতে পারি। এই জায়গায় ফায়ারওয়াল বাইপাস ডট এনএসসি আছে, এফটিপি অ্যানন ডট এনএসসি, রাইট? সো আমার যেটা ছিল FTP anon, right? Anonymous FTP login allowed. সো সেই স্ক্রিপ্টটা আমি দেখা যাচ্ছে পেয়ে গেছি। তো আমার খুঁজে বের করতে হবে আমার কোন জায়গায় কোন স্ক্রিপ্টটা কাজে লাগবে। সাপোজ আপনি একটা হচ্ছে গ্রোসারি শপে আছেন, আপনি একটা লিনাক্স বেস সিস্টেমে এক্সপ্লয়েট করার জন্য বা সেটা এন্টার করার জন্য আপনি অ্যাপলের জন্য ইউজ হয় এমন কোনো স্ক্রিপ্ট ইউজ করলে কিন্তু কাজ হবে না। যেমন এখানে একটা যদি আমি এক্সাম্পল শো করি, সাপোজ এই যে স্ক্রিপ্টটা, এটা আমি ফার্স্ট অফ অল কপি করে নিই, রাইট মাউস ক্লিক করলাম এন্ড কপি সিলেকশন করলাম। ওকে, এবার আমি আমার কমান্ডে গিয়ে টাইপ করব হচ্ছে ম্যাপ। আমি একটা স্ক্রিপ্ট সম্পর্কে জানার জন্য, ওকে, আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করি, দেখি এই যে লিস্ট কমান্ড দিয়ে কি কি আছে। সো আমি যদি একটা স্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয় মূলত সেই বিষয়ে জানতে চাই বা সেটা কি কাজে ইউজ করা হয় সেই বিষয়ে আমি একটু আইডিয়া পেতে চাই, আমি লিখবো হচ্ছে nmap ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট, মাঝে একটা স্পেস আছে মনে রাখবেন, এরপরে কোনো স্পেস দিব না, ড্যাশ দিয়ে HELP, হেল্প, হেল্প, ঠিক আছে? এবার এই জায়গা থেকে আমি সাপোজ হচ্ছে আমি এই স্ক্রিপ্টটা নামটা আমি কপি করলাম, এটা আমি
ডিরেক্টলি ম্যানুয়ালি লিখতে পারতাম, বাট আমি লিখতে চাচ্ছি না। আমি ডিরেক্টলি কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দেই, ঠিক আছে। সো এবার যখন এন্টার দিলাম, দেখেন এই জায়গায় স্ক্রিপ্টের নাম শো করছে appc-enum.processes। এর কাজটা হচ্ছে মূলত attempts to enumerate process info over the Apple remote event protocol। সো এটা বলা হচ্ছে এটা অ্যাপল রিমোট সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল একটা প্রোটোকল বা স্ক্রিপ্ট when accessing an application over the Apple remote event protocol. The service responds with the UID and PID of the application if it is running prior to requesting authentication. সো মূলত আমাকে আমাকে বলে দিচ্ছে এই জায়গায় যে এই যে স্ক্রিপ্টটা এটা হচ্ছে অ্যাপল সিস্টেমের উপর অ্যাপ্লিকেবল হবে। বাট আমরা যে দামি টার্গেট নিয়ে কাজ করছি, আমাদের এই যে মেটাসপ্লয়েটেবলটা, এই যে মেটাসপ্লয়েটেবল, আমরা জানি এই মেটাসপ্লয়েটেবলটা হচ্ছে মূলত একটা লিনাক্স বেস সিস্টেম, রাইট? লিনাক্স বেসড। সো যেহেতু আমাদের টার্গেট লিনাক্স বেসড, সেখানে আমরা নিশ্চয়ই হচ্ছে অ্যাপল বেসড কোনো ভাইরাস ইউজ করে আমরা এক্সপ্লয়েট করতে পারবো না, রাইট? সো আমাদের এমন একটা স্ক্রিপ্ট খুঁজে বের করতে হবে যেটা আমি কাজে লাগিয়ে এই লিনাক্স সিস্টেমটাকে এক্সপ্লয়েট করতে পারবো। সো আমি ঠিক সেম ভাবে যদি অন্য একটা স্ক্রিপ্ট আমি এখান থেকে খুঁজে বের করি, সাপোজ ফায়ারওয়াল বাইপাস করার জন্য, এই যে ফায়ারওয়াল বাইপাস, ঠিক আছে। এই যে এখানে একটা সুন্দর বিষয় আছে, আপনি প্রত্যেকটা স্ক্রিপ্টের নাম থেকে অনেকাংশেই আপনি প্রত্যেকটা স্ক্রিপ্টের নাম থেকে আপনি বুঝে নিতে পারবেন যে সেটার কাজটা কি হতে পারে। আপনি যদি ফায়ারওয়াল কি জিনিস সেই বিষয়টা জানেন আর বাইপাস কি জিনিস সেটা জানেন, তাহলে ফায়ারওয়াল বাইপাস মিনিং কি হতে পারে। আমি আগের ক্লাসে মেবি বলেছিলাম যে ফায়ারওয়াল হচ্ছে বেসিক্যালি আমার সিস্টেমটাকে প্রোটেক্ট করে আছে এমন একটা ভার্চুয়াল, এমন একটা ওয়াল, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে আমার সিস্টেমকে প্রোটেক্ট করে। কোনো আনঅথরাইজ বা পারমিশন নেই এমন কোনো ডেটা যদি আমার সিস্টেমে এন্টার করার ট্রাই করে, আমার ফায়ারওয়াল হচ্ছে সেটাকে আটকিয়ে দেয় বা সেটাকে ওই জায়গায় ব্লক করে দেয় যেন সেটা আমার সিস্টেমে ঢুকে যেতে না পারে। সো মূলত ফায়ারওয়ালটাকে বাইপাস করার জন্য হ্যাকাররা কি করে, ফায়ারওয়াল বাইপাস এই সিস্টেমটা ইউজ করে। সো আমি যদি দেখতে চাই ফায়ারওয়াল বাইপাস এই স্ক্রিপ্টটার কাজ কি, সাপোজ আমি এভাবে স্ক্রিপ্ট হেল্প কিভাবে লিখেছি, ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট ড্যাশ হেল্প স্পেস, এবার আমি আমার স্ক্রিপ্টটার নামটা লিখবো। সরাসরি না লিখে আমি চাইলে পেস্টও করে দিতে পারি এইভাবে, ফায়ারওয়াল বাইপাস ডট এনএসি। আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে কি শো করছে দেখাচ্ছে, ফার্স্টে আবারও নামটা শো করছে, এটা ক্যাটাগরিটা কি, একটা লিঙ্কও দিয়ে দিয়েছে। দেন হচ্ছে ডিটেক্টস এ vulnerability in a net filter and other firewalls that use helpers to dynamically open ports for protocols such as FTP and SIP. The script works by spoofing a packet from the target server, asking for opening a related connection to a target port, which will be fulfilled by the firewall through the adequate protocol helper port. The attacking machine should be on the same network segment as the firewall for this to work. The script supports FTP helper on both IPv4 and IPv6, which IP version 4, IP version 6. ঠিক আছে? Real path filter is used to prevent such attacks based on the work done by Eric LeBlanc, যিনি এই স্ক্রিপ্টটা ডিসকভার করেছিলেন বা যিনি এটা রেডি করেছিলেন, তার নামটা সহকারে এখানে ইনফরমেশনটা দেওয়া আছে। সো অনেক ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, আমাকে জাস্ট হেল্প স্ক্রিপ্টটা কীভাবে ইউজ করা হয় বা কী কারণে ইউজ করা হয় সেটা জানার জন্য আমি কি টাইপ করলাম, ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট ড্যাশ হেল্প ফায়ারওয়াল বাইপাস ডট এনএসসি, যেটা ছিল আমার স্ক্রিপ্টটার মূলত নাম, সেটা দিয়ে আমি সার্চ করলাম যে এটার কাজ কি হতে পারে। সো আমি যখন বুঝতে পারছি না যে আমার এই যে স্ক্রিপ্টটা কিসে কাজ করবে, আমি সেটা নিয়ে একটু হেল্প নেওয়ার জন্য আমি হচ্ছে এভাবে প্রত্যেকটা স্ক্রিপ্ট সম্পর্কে জেনে নিতে পারি, ঠিক আছে। অলরাইট, সো আমি যদি আমার যে অথ স্ক্যানটা করেছিলাম সেখানে একটু যাই, এখানে আমি যেটা দেখাচ্ছিলাম এই যে FTP অ্যানন,
এমন একটা স্ক্রিপ্ট আমি কিন্তু আমার লিস্টের মধ্যে দেখতে পেয়েছিলাম, রিমেম্বার? যদি আমি সেই লিস্টে যাই, এই যে এক্স্যাক্টলি সেম নেমটা দেওয়া, ঠিক আছে, ftp anon.nsc, রাইট? এবার আমি চাচ্ছি এই স্ক্রিপ্টটা সম্পর্কে জানতে। সো সেম কাজটা করব, nmap, আমি রাইট অ্যারোটা ক্লিক করি আমার জন্য আবার টাইপ করতে না হয়, ঠিক আছে? এই স্ক্রিপ্টের নামটার জায়গায় আমি দিব হচ্ছে ftp anon.nsc, ঠিক আছে? ওকে, ftp anon checks if an ftp server allows anonymous logins. If anonymous login is allowed, gets directory listing of root directory and highlights writable files, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমি বুঝলাম যে ftp সার্ভার allows anonymous login কিনা সেটা চেক করে। সো আমি সেই কাজটাই করব। আমি হচ্ছে nmap dash dash script স্ক্রিপ্টটা কি ছিল, কপি করে রেখেছিলাম, রাইট? রিমেম্বার, এই যে এটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন nmap dash dash script, আমি দেখতে পেয়েছি আমার লিস্টের মধ্যে স্ক্রিপ্টসের যে লিস্টটা বের করছিলাম সেখানে এমনই একটা ftp anon শো করছে, রাইট? সো সেই ftp anonটাই নিয়ে আমি একটা স্ক্রিপ্ট আমি রান করার ট্রাই করছি এই জায়গায়। স্ক্রিপ্ট এরপরে আমরা যেমনটা অথ, আবার তারপর ব্যানার, তারপর ম্যালওয়্যার যেখানে লিখেছিলাম সেই জায়গাটাতে আমি স্ক্রিপ্টটা নিলাম, স্ক্রিপ্টের নামটা বসালাম, দেন হচ্ছে আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এবার আমি যদি এন্টার প্রেস করি, এই যে দেখেন ftp anon anonymous login allowed, রাইট? anonymous login allowed বলছে আমাকে। তাহলে আমি যদি ftp দিয়ে আমার সেই টার্গেটের আইপি অ্যাড্রেসটা যদি আমি লিখি, এরপর এন্টার দেই, সি আমাকে বলছে কি কানেক্টেড টু এই যে আইপি অ্যাড্রেস, আমার টার্গেটের আইপি অ্যাড্রেসের সঙ্গে আমি কানেক্ট হয়ে গেছি। এবার আমি চাইলে এই যে আমাকে এখানে লিখে দিয়েছে অ্যানোনিমাস, আমি স্পেলিংটা দেখিনি, ANONYMOUS, ওকে ওকে। সো আমি এই জায়গায় আমাকে বলছে নেম লেখার জন্য, তাহলে আমাকে বলেই দিয়েছে অ্যানোনিমাস লগ ইন আমি করে নিতে পারবো। আমি যখন এন্টার দেবো এই জায়গায় আমাকে পাসওয়ার্ড চাওয়া হবে, আমি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো, চাইলে আমি 1 2 3 দিতে পারি, শুধু 1 দিতে পারি বা কিছু একটা, খালি রাখবো না যদিও, আমি দিলাম হচ্ছে 1 2 3, ঠিক আছে? দিয়ে আমি এন্টার করলাম, আমি লগ ইন করে গিয়েছি সিস্টেমে, আমি লগ ইন করে গিয়েছি। আমি হচ্ছে এখন এই যে আমার টার্গেটটা ছিল 192.168.68.101 মেটাসপ্লয়েটেবল এর আইপি অ্যাড্রেস আমার, এই যে এই মেটাসপ্লয়েটেবল এর যে এফটিপি সার্ভার, এফটিপি পোর্ট, সেখানে আমি ফার্স্ট অফ অল অ্যানোনিমাস ভাবে কানেক্ট করে গিয়েছি। কানেক্ট করার পরে আমি একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনও করে ফেলেছি সাকসেসফুলি। এবার আমি যদি দেখতে চাই এখন আমি যেখানে আছি সেখানে কি কি আছে, ls, সরি এভাবে না, সরি ls না, সরি 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 আমি হচ্ছে এফটিপি সার্ভারের মধ্যে আছি, রাইট? এবার এই সার্ভারের মধ্যে থেকে আমি যেহেতু লগ ইন করে গিয়েছি, আমি এই যে সার্ভারটার মধ্যেই আছি এফটিপি, আমার
টার্গেট মেটাসপ্লয়েটেবল এর এফটিপি সার্ভারের মধ্যে আছি। এখন আমি যদি দেখতে চাই আমি এই জায়গায় কি কি কাজ করতে পারবো, আমার একটা হেল্প প্রয়োজন। আমি লিখলাম হেল্প, সরি HELP, হেল্প লিখে আমি এন্টার করলাম। সি এই জায়গায় আমার অ্যাকাউন্ট, ক্লোজ, ডিলিট সব ধরনের অপশন আমার কাছে এখন আছে। আমি এখান থেকে যেই কমান্ডটা দিব সেটাই আমি করতে পারবো, ঠিক আছে। তো এই জায়গায় আমার অনেক হচ্ছে প্রিভিলেজ আমি পেয়ে গিয়েছি। এফটিপি সার্ভারটাকে আমি যেমনে চাই, যেভাবে চাই আমি এটাকে মডিফাই করতে পারবো, আমি চেঞ্জ করতে পারবো, চাইলে আমি পুরোটাকে আমি ডিলিটও করে দিতে পারবো। আই ক্যান ক্রাশ দ্য সিস্টেম। সো এভাবে হচ্ছে মূলত একটা সিস্টেমকে হ্যাক করা হয়। আমি চাইলে এখন এক্সিট করে নিতে পারবো এই এফটিপি সার্ভারটা থেকে। সরাসরি আমি EXIT যদি আমি টাইপ করে এন্টার করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এমন একটা কমান্ড কিন্তু আছে। এটা কাজ হচ্ছে এক্সিট করা। সেই গুড বাই বললো, আমি আবার আমার আগের যে ডিরেক্টরিতে ছিলাম সেখানে চলে আসলাম। ইট ইজ দিস সিম্পল গাইস। এই যে আমি এতক্ষণ যাবত আমি স্ক্যান করলাম, কিছু ক্লু খুঁজে বের করলাম, একটা ইনস্ট্যান্স আমি শো করেছিলাম এই যে টম ক্যাটটা দিয়ে। ডিফল্ট ডিফল্ট অ্যাকাউন্ট বা ডিফল্ট আইডি পাসওয়ার্ড যদি থেকে যায় কোনো সিস্টেমে, কোনো টুলস ইউজ করার ক্ষেত্রে বা কোনো সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে, সেটা দিয়ে আমি সিস্টেমটাকে এক্সপ্লয়েট করতে পারবো। আবার আমি আরেকটা ওয়ে শো করলাম, যেটা হচ্ছে গিয়ে আমি আমার কোন পোর্টটা অথেন্টিকেশনের দিক থেকে ভালনারেবিলিটি আছে সেটা আমি খুঁজে বের করলাম। দেখা যাচ্ছে এই জায়গায় আমার এফটিপি পোর্টটাতে বলা হচ্ছে অ্যানোনিমাস বা যে কোনো কেউ চাইলে লগ ইন করে ফেলতে পারে। সো সেটাই আমি কাজে লাগালাম। আমি যে ক্লুটা পেলাম এফটিপি অ্যানোন, সেই এফটিপি অ্যানোনটা আমি খুঁজে বের করলাম যে সেটা নিয়ে কোনো স্ক্রিপ্ট আদৌ কি আমার কাছে আছে কিনা, কোনো ভাইরাস, সেই নিয়ে কোনো ভাইরাস বা স্ক্রিপ্ট আমার কাছে আছে কিনা। দেখতে পেলাম যে আমার কাছে আছে, ঠিক আছে। সো আমি সেটাই গিয়ে আমি আমার টার্গেটের উপর ইউজ করলাম। আমার টার্গেটের উপর ইউজ করার পরে দেখালো আমাকে যে এফটিপি অ্যানোন, এটা দিয়ে আমি হচ্ছে অ্যানোনিমাস লগ ইন করতে পারবো। আমি জাস্ট এফটিপি টাইপ করে দেন আমার টার্গেটে আইপি অ্যাড্রেসটা টাইপ করলাম, আমাকে কানেক্ট করে দিল সরাসরি। দেন আমি নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যে কোনো পাসওয়ার্ড, আমি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো, ডাজেন্ট ম্যাটার। আমি অ্যানোনিমাসলি লগ ইন করছি, আমি যে কোনো পাসওয়ার্ড দিয়ে আমি সেই টার্গেট সার্ভারের এফটিপিতে আমি এন্টার করে গেলাম। এখন আমি চাইলে যে কোনোভাবে এই সার্ভারটাকে মডিফাই বা চেঞ্জ করে ফেলতে পারবো অ্যাকর্ডিং টু মাই নিডস। আমি একজন হ্যাকার হিসেবে চাইলে আমি এটাকে ডিস্ট্রয় করে দিতে পারবো, বাট আমি সেটা করব না, কারণ আমরা সেটা শেখার জন্য করছি। আমরা দেখতে চাচ্ছি যে একজন হ্যাকারের কাছে কি কি ধরনের ওয়েজ থাকে, কি কি টুলস থাকে, সেটা সে ইউজ করে সে আমাদের সিস্টেমে এন্টার করা ট্রাই করতে পারে। আমরা হচ্ছে কিভাবে সেগুলো প্রিভেন্ট করব আস্তে আস্তে সেগুলো জানবো। বাট এখন আপাতত জেনে রাখতে হবে যে হ্যাকাররা কিভাবে আসলে কাজ করে, হাউ দে ওয়ার্ক, রাইট? ওকে, সো আমি যদি পুরো ক্লাসটাকে একটু রিক্যাপচুলেট করি, ফার্স্ট থেকে আমরা যা কিছু শিখলাম। ওকে, আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্ক্যানিং করলাম, স্ক্যানস রান করলাম, ডিফারেন্ট টাইপ, শুধু এক টাইপের না। আমরা অথ স্ক্যান করে দেখলাম, আমরা ম্যালওয়্যার স্ক্যান করলাম, আমরা ব্যানার স্ক্যান করলাম, ডিফারেন্ট টাইপস অফ স্ক্যানিং করলাম। সাপোজ আমি যদি একটা ফাদার এন্ড সানের যদি একটা স্টোরি চিন্তা করি, দিস ইজ এ ফাদার এন্ড দিস ইজ এ চাইল্ড, ঠিক আছে। এখন বাচ্চাটা হচ্ছে বারবার কান্না করছে, এই বাচ্চাটা হচ্ছে কথা বলতে পারে না সাপোজ, ঠিক আছে, কথা বলতে পারে না, বাট বাচ্চাটা কেন কান্না করছে the father has to know. So father first of all তাকে কি করতে পারে, সে খাবার দিয়ে দেখলো, gave him some food, পরে হচ্ছে সে he gave some hot chocolate,
he gave him ice cream. So দেখা যাচ্ছে যখন সে কোনো এই যে হট চকলেট বা হচ্ছে সে আইসক্রিম খাওয়ার ট্রাই করছে, সে আরো জোরে কাঁদছে। সে খাবে বলছে ঠিকই, তার খিদে লেগেছে আমি বুঝতে পেরেছি। তাকে যখন আমি এমন সব জিনিসগুলো দিচ্ছি, সে আরো জোরে কান্না করছে। সে খাচ্ছে ঠিকই দেখা যাচ্ছে, বাট সে আরো কান্না করছে বেশি। তাহলে আমি বুঝতে পারছি তার খিদে লেগেছে, বাট সে খেতে পারছে না, তার কোনো একটা সমস্যা হচ্ছে। সো আমি যখন তার মুখটা চেক করলাম, সাপোজ আমি এই দিস ফাদার ফিগার ইজ মি, ঠিক আছে, যে ফাদার ফিগার সে হচ্ছে বাচ্চার মুখটা সে চেক করলো, মুখে চেক করে দেখলো সে তার দাঁতে হচ্ছে একটা প্রবলেম, বা দাঁতে হচ্ছে পোকা হয়েছে, বা দেয়ার সাম প্রবলেম ইন হিজ টুথ, যার কারণে সে খেতে পারছে না, এন্ড সে কারণে সে কান্না করছে। সো সে প্রবলেমটা বের করে নিয়েছে। তাহলে বাচ্চাটাকে নিয়ে সে নেক্সট স্টেপ কি করবে, সে হচ্ছে ডেন্টিস্টের কাছে যাবে। ডেন্টিস্ট হচ্ছে এক টাইপের ডক্টর, রাইট? তো সে চাইলে কিন্তু অন্য অনেক ধরনের ডক্টর আছে, রাইট? সার্জন আছে, নিউরো সার্জন আছে, আমি জাস্ট কথা কথা বলছি, চাইল্ড স্পেশালিস্ট আছে, রাইট? অনেক অনেক টাইপের ডক্টরস থাকে দিস ওয়ার্ল্ড। বাট আমি যেহেতু জানি তার দাঁতে প্রবলেমের কারণেই তার প্রবলেম, সে কান্না করছে, ফাদার কি করলো, সরাসরি ডেন্টিস্টের কাছেই গেল তার বাচ্চাকে নিয়ে, অ্যান্ড সে ডেন্টিস্টের কাছ থেকে তার বেবির যে প্রবলেমটা দাঁতের সে প্রবলেমটা সারিয়ে নিয়ে সে চলে আসলো। সো ইফ ইউ কনসিডার দিস আ স্টোরি, আমরা এতক্ষণ যে যাবত যে কাজগুলো করলাম, এত স্ক্যানিং করলাম, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ স্ক্যানিং করে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন বের করলাম। ঠিক যেমন এই জায়গায় ফাদারটা করছিল ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে সে বোঝার চেষ্টা করছিল আসলে সমস্যাটা কোথায়। সো ইনফরমেশন বের করলাম, বের করে আমি হচ্ছে অনেকগুলো ক্লুজ পেলাম। ক্লুজ, যেটা বলেছিলাম ফার্স্টেই, আমাদের কাজ হচ্ছে মূলত ক্লুজ খুঁজে বের করা। ক্লুজ যখন খুঁজে বের করলাম, আম, এই যে আমি হচ্ছে সরি আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্যানস রান করলাম, আমি অথ স্ক্যান রান করলাম, আমি ম্যালওয়্যার স্ক্যান রান করলাম, আমি এক্সপ্লয়েড স্ক্যান রান করলাম। দেখলাম যে অথ স্ক্যানটা যখন আমি রান করছি, এই জায়গায় একটা এফটিপি অ্যানোন এমন একটা রেজাল্ট শো করছে, অ্যান্ড সে রেজাল্টটাতে দেখাচ্ছে অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড। আমি সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি আমার স্ক্রিপ্টসের লিস্টে গেলাম, গিয়ে হচ্ছে এমন একটা স্ক্রিপ্ট খুঁজে বের করলাম যেটা দিয়ে আমি সেই সিস্টেমটাকে এক্সপ্লয়েট করতে পারি। সো আমি সেই স্ক্রিপ্টটা আমি এন্টার করলাম, এন্টার করে আমি সরাসরি এফটিপি টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি সেই টার্গেটের এফটিপি সার্ভারে ঢুকে পড়লাম। দেন আমি সেই সার্ভারটাকে চাইলে যেমন ইচ্ছে সেভাবে মডিফাই করে দিতে পারি। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া, ভেরি বেসিক আইডিয়া অফ হ্যাকিং। যদি আপনারা এতটুকু বুঝে থাকেন যে কাজটা কোথা থেকে কিভাবে হচ্ছে, সো আপনারা কিন্তু অনেকটাই you get the real part of the story. You get the basic idea how things are done, or how things work actually. ঠিক আছে? সো পরের ক্লাসে আমরা হচ্ছে এই যে স্ক্যান রেজাল্টসগুলো আমরা বের করছি, সেই স্ক্যান রেজাল্টসগুলো দিয়ে আরো কিভাবে একটা টার্গেটকে এক্সপ্লয়েট করা যায় সেই বিষয়গুলো জানবো আমাদের এক্সপ্লয়টেশন মডিউলে। ঠিক আছে? ফর টুডেজ ক্লাস আমি এখানে কনক্লুড করছি। আপনাদের কাজ থাকবে হচ্ছে আমরা আজকের দিনে যে সব বিষয়গুলো জেনেছি সেগুলো রিভাইজ করবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কি কি ক্লুজ খুঁজে বের করতে পারছেন সেগুলো দেখবেন, অ্যান্ড হচ্ছে এগুলো যদি আপনার প্র্যাকটিস না করেন সেগুলো অবশ্যই আপনার ভুলে যাবেন। সো ডু মেক শিওর টু প্র্যাকটিস ইচ অ্যান্ড এভরি কমান্ড। যে কমান্ডসগুলো আজকের দিনে শো করলাম, আপনি ভিডিওটা পজ করে চাইলে
প্রত্যেকটা কমান্ড এভাবে ইউজ করে দেখা ট্রাই করবেন যে কোন কমান্ডটা ইউজ করলে কি আসলে রেজাল্ট আমাকে শো করছে, ঠিক আছে? আর এই যে লিস্ট থেকে কোন স্ক্রিপ্টটা আমার বেসিক্যালি ইউজ করতে হবে সেটা জানার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা নেম ভালো মতো পড়ে পড়ে যেতে হবে যেন আমি কোনো নেম স্কিপ না করে যাই, ঠিক আছে? কারণ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিপ্টস। আপনি যদি জানেন যে এই লিস্টের মধ্যে কি কি স্ক্রিপ্ট ইনক্লুডেড আছে, আপনি তাহলে ইন ম্যাটার অফ মোমেন্টস আপনি বের করে ফেলতে পারবেন একটা সিস্টেমে কিভাবে আপনি এন্টার করতে পারবেন, ঠিক আছে? সো কোনো স্ক্রিপ্ট সম্পর্কে যদি জানতে চাই আমি কিভাবে জানতে পারবো বলেছি, ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট, ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট, দেন ড্যাশ হেল্প। এভাবে আমরা একটা স্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয় বিষয়গুলো আমরা জেনে নিতে পারবো। অবশ্যই ট্রাই করে দেখবেন। ডোন্ট স্কিপ দিস পার্ট, and next class we'll talk more about this. Okay, goodbye.